রাস্তায় যদি কারো গায়ে ঢিল মারো, এটা 90% সম্ভাবনা হচ্ছে কোনো বিবিএস স্টুডেন্ট অথবা সিএসসি স্টুডেন্টের গায়ে যায় পড়বে। Meet Afnan Hillol, the visionary COO of Rough Cuts Creative. আমি যখন 14,000 টাকা বেতনের চাকরিতে ঢুকলাম, তখন আমার ফ্রেন্ড এসএসসি পরীক্ষা দিতে পারলো না, সে প্রতি মাসে 1 লাখ টাকা প্লাস ইনকাম করে। Introducing Ehsanuddin Ahmed, Assistant Professor and esteemed Head of the Department of Physics at Samsul Haq Khan School and College. বিজনেস রান করতে হলে আমার ড্রপ আউট হইতে হবে কি না? প্রাইমারি শিক্ষকদেরকে দিয়ে কি করানো হয়? টয়লেট গণনা করতে হবে, জনগণনা করতে হবে, ঘর গণনা, খানা গণনা করতে হবে, 2টা শিফটে কাজ করতে হয়, একটা শিফটে না, এবং 4 জন টিচার অথবা 3 জন টিচার দিয়ে পুরো স্কুল চালানো। আমার টিচার যে ছিল তিনি দেখতেন হচ্ছে কে কত ক্রিয়েটিভ। সমস্যাটা কই হয়? স্যার আমার এখানে বিসিএস ক্যারেক্টারকে খুব বেশি ফ্যান্টাসাইজ করে ফেলতেছি না বাংলাদেশে আমরা? অবশ্যই একজন বিসিএস ক্যাডার যদি সঠিকভাবে চলে, যেই বেতন পায় সেই বেতন পেয়ে কখনোই এইভাবে চলার কথা না। আমরা জব যখন অ্যাপ্লাই করি সিভিতে ফার্স্ট যেটা করি আমরা এডুকেশন দিই। কোনো কর্পোরেট লাইফে এডুকেশন দেখে না, ফার্স্টে দেখে এক্সপিরিয়েন্স। আমি নিজে দেখি, সবাই দেখে। স্যার বলতে বলতে ফ্রেশার কি করবে? স্যার বাংলাদেশের চাকরির অভাব নাই, একটা ইমেল জব মেইল ঠিকমতো প্রলাপন করতে পারে না। একজন ছবি দিয়েছে, সে খাটে শুয়ে আছে, সেলফি তোলা, সেই ছবি দিয়েছে সিভিতে। যে আমার একদম প্রথম ইনস্ট্রাকশনটা ফলো করেন নাই, সে কিভাবে আমার সাথে কাজ করবে? তারা কিন্তু ইউনিভার্সিটি পাস করা বলবেন। ইন্টারভিউতে আসে না, 200 সিভি অ্যাপ্লাই আসলে কল দিলে যদি 50 জনকে কল দেন তার 2 জন আসে। স্যার বাংলাদেশের চাকরির অভাব নাই, আসল ক্যান্ডিডেট নেই। এই যে আমার এক ফ্রেন্ড মাস্টার্স করতে, অনেকগুলা মেজরের অনেকগুলা কোর্স সেলফ স্টাডি, তুমি বাসায় পড়া নাও, তাহলে আমি তাকে পে করতেছি কেন? ডিগ্রির জন্য। পারিবারিকভাবে সন্তানদেরকে আরেকটু বেশি সময় দিতে হবে। যেমন আগে ফ্রাস্ট্রেটেড হওয়ার সুযোগ ছিল না যখন যৌথ ফ্যামিলি ছিল। স্যার একটু অ্যাকচুয়ালি এখানে ফ্রাস্ট্রেশন মায়েরা চলে যেত। আজকে মনে হয় স্যার বউয়ের সাথে মারামারি করছে। ওয়েলকাম টু টংকাস্ট। আমরা বাংলাদেশকে বোঝার চেষ্টা করব টং দোকানের আঙ্গিকে। টং দোকানে যেমন আমরা সবাই হয়ে যাই একজন বিশেষজ্ঞ, ঠিক তেমনি আজকে আমরা বসেছি, আমরা কেউ বিশেষজ্ঞ না, বাট বিশেষজ্ঞ হয়তোবা। ওয়েলকাম স্যার। আজকে আমরা আসলে কোনো ধরা বাঁধা কথা বলতে বসি নাই, বাট আমরা মেনলি হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সমসাময়িক কি হচ্ছে, আমরা প্রিভিয়াসলি কি দেখেছি, আমাদের টাইমে যখন পড়াশোনা করছি আমরা কি দেখেছি, বা আপনি স্যার তো লং টাইম যাবত পড়াশোনার সাথে জড়িত আছেন, মানে পড়ানোর সাথে জড়িত আছেন অ্যাকচুয়ালি। সো আপনার দৃষ্টিভঙ্গিতে 10 বছর আগে কি ছিল, এখন কি হচ্ছে, বা ফিউচার কি হতে পারে, সো এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো মেনলি। তো যদি শুরুতেই আমরা শুরু করি, শিক্ষা ব্যবস্থা আসলে আসলো কিভাবে যদি বলতে হয়, সেক্ষেত্রে 1806 সালের দিকে নেপোলিয়ান অ্যাকচুয়ালি যখন ক্রোয়েশিয়াকে আক্রমণ করেছিল, যদিও তখন ক্রোয়েশিয়ার প্রচুর বড় একটা সৈনিক টিম ছিল এবং খুবই স্ট্রং, বাট তারপরও নেপোলিয়নের কাছে তারা হেরে যাওয়ার পর তারা যেটা বিশ্লেষণ করে যে আমরা কেন হারলাম, এই হারার ফলে তাদের কিন্তু অর্ধেক জায়গা দিয়ে দিতে হয়েছিল নেপোলিয়ানকে। তো হারার পর তারা বিশ্লেষণ করলো আসলে কি হয়েছিল যে আমরা এত স্ট্রং একটা সৈন্য নিয়েও আমরা হেরে গেলাম। তখন তারা বুঝতে পারলো যে তাদের সৈন্যরা তাদের কথা শুনছিল না, বাট নেপোলিয়নের সৈন্যরা পারফেক্টলি তাদের কমান্ডারের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কমান্ড তারা ফলো করছিল। তো সেই থেকে তারা ভাবলো যে কীভাবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা কিছু করা যায়। মেনলি তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবেনি, তারা ভাবছিল কি একটা পদ্ধতিতে আমাদের নিউ জেনারেশনকে আমরা এমনভাবে তৈরি করতে পারি যেন হচ্ছে লাইক বলতে পারেন যে চিন্তা শক্তিহীন কমান্ড অবেট করা নাগরিক তৈরি করা, বা ফিউচার সৈন্য তৈরি করা, যাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না, তারা শুধু কথা শুনবে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থার প্রণয়ন হয়। তারা ছোট্ট বাচ্চাদের জন্য ক্লাস 8 পর্যন্ত একটা কারিকুলাম তৈরি করে যে এটার বাইরে যাওয়া যাবে না। তো ওখান থেকে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হয় টু মেক ফিউচার সোলজার্স উইদাউট ব্রেন। তো এখান থেকে শুরু হয়। এরপরে যদি আমরা বলি কি হচ্ছিল, এরপরে হচ্ছে নেক্সট রেভলিউশন যেটা হয় সেটা হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব। তখন দেখা যাচ্ছিল মানুষ তো হচ্ছে তখন কি করতাম আমরা আসলে নিজের কাজ নিজে করতাম, তারপরে নিজে যতটুকু প্রয়োজন ছিল কৃষিকাজ করতাম বা নিজে হাতের কাজ করতাম, দেন একজনের কাছে বিক্রি করে নিজে যতটুকু অর্থ উপার্জন করতো তারা সেটা করে ফেলতো, তাই না? কিন্তু যখন ইন্ডাস্ট্রিয়াল বিনিময় প্রথা বলতে পারেন, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় তখন আসলে কি হয়, তখন প্রচুর দক্ষ জনবলের প্রয়োজন ছিল, কিন্তু মানুষ তো আসলে কলকারখানায় কাজ করে অভ্যস্ত না, তাদের ফ্রিডম অফ লাইফটা ছিল ওই টাইমে। তো এই যে ক্যাপিটালিজমটা আসা শুরু করলো, এবং তখন তারা ওই সে শিক্ষা ব্যবস্থা যেটা ক্রোয়েশিয়ানরা তৈরি করেছিল হুবহু কপি
তারা কাইন্ড অফ পেস্ট করে দিল এখানে। তখন একটা এমন মনোভাব তৈরি করলো যে আমরা শিখবো, একটা গ্রাজুয়েশন টাইম পার করব, দেন একটা কলকারখানার আমরা জব নেবো। দ্যাট ওয়াজ দ্য ড্রিম। সো আমাদের ড্রিম তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের যে ফ্রিডম ছিল সেটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো এটা থেকে শিক্ষা ব্যবস্থা আসলে শুরু। তো এই আঙ্গিকে যদি আমি স্যার আপনি প্রথম প্রশ্ন করি, আপনি এই যে জিনিসটা চেঞ্জ হয়েছে এর সাথে আপনার কি মনে হয় যে আগে কি আমাদের যে বিনিময় প্রথাটা ছিল সেটা কি ভালো ছিল, নাকি বর্তমানে শিক্ষা ব্যবস্থা যেটা এসছে সেটা কি আসলে আমাদেরকে মোর সিভিলাইজড করতেছে বা আমাদেরকে বেটার লাইফ দিচ্ছে? আপনার কি মনে হচ্ছে আপনার আগে আসলে? আমি বলতে পারি যে যে কোনো কিছুরই পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। এখন আগে যেটা ছিল সেটাতে একটা এলাকা ভিত্তিক ছিল। এলাকা ভিত্তিক থাকার কারণে দেখা যেত যে ওই এলাকার মধ্যেই বিনিময় হতো, বহির্বিশ্ব সম্পর্কে জানা কম হতো। পরবর্তীতে শিক্ষা ব্যবস্থা আসার ফলে আমরা বিভিন্ন কাজে দক্ষ হতে শিখছি, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন মানুষের সাথে মিশতে হচ্ছে। মেশার ফলে দেখা যাচ্ছে বিশ্বটাকে দেখা হচ্ছে, বিভিন্ন কালচারের সাথে পরিচিত হওয়া হচ্ছে। কিন্তু আগের একটা জিনিস ভালো ছিল যে মানুষের চাহিদা কম ছিল। পরবর্তী শিক্ষা ব্যবস্থা আসার ফলে চাহিদাটা বেড়ে গেল। যদি স্যার এখানে একটু ইন্টারাপ্ট করি, এই চাহিদার কথা যখন বললেন, আমাদের বাংলাদেশে আমরা যদি আমাদের কালচারও দেখি, শিক্ষা ব্যবস্থা আমাদের কালচারে সে আগে থেকেই আছে, সে ঔপনিবেশিক টাইম থেকেই আছে, বাট এত ম্যাসিভলি বা স্ট্রাকচার ওয়েতে ছিল না। তখনও কিন্তু আমাদের চাহিদা কম ছিল। যদি বলি আমাদের দাদা দাদির কথা বা গ্র্যান্ড প্যারেন্টসের কথা, এদের কিন্তু অত চাহিদা ছিল না। ঠিক যেমনটা ছিল সেই শিল্প বিপ্লবের আগের কাহিনী ইংল্যান্ডে, সেটা কিন্তু আমাদের দেশে খুব বেশি দিন আগের কাহিনী না, অ্যাকচুয়ালি খুব ক্লোজ ছিল। তো এই চাহিদা তখন কম ছিল, বাট এখন যত আমরা সিভিলাইজ হচ্ছি, আপনার সাথে আমি একমত যে চাহিদা প্রচুর বেড়ে যাচ্ছে আমাদের। চাহিদা বৃদ্ধির আরেকটা কারণ হচ্ছে মানসিকতাও বলা যায়। অনেকে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী থাকে, কিন্তু চাহিদা কিন্তু তত থাকে না। অনেকের দেখা যাচ্ছে চাহিদা বেশি থাকে, আর চাহিদা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু লোভ হয়ে যায়। লোভ হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এমনও লোক আছে আমার দেখা যে যাদের অর্থনৈতিকভাবে কোনো অপূর্ণতা নেই, তারপর কিছু কিছু লোকের স্বভাব থাকে কি অন্যের কোনো কিছু দেখলেই সেটার প্রতি লোভ জাগা। সেই বিষয়টা থেকেই দূরীভূত করতে পারে কে? আমাদেরকে প্রকৃত শিক্ষা। বিশেষ করে শিক্ষা ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি, প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষজন বুঝায় যে এমএ পাস করতে হবে, মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে, পিএইচডি করতে হবে। আমার দেখা মতো অনেকে পিএইচডি করার পরেও অশিক্ষিত রয়ে যায়। কারণটা, আমরা যতই পড়ালেখা করি, যদি আমরা ওইটাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ না করতে পারি তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। পৃথিবীতে কোনো ব্যক্তি অশিক্ষিত নয়, পৃথিবীর প্রত্যেক ব্যক্তি তার কাজে শিক্ষিত। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় একজন পিএইচডি করার লোক একজন কৃষককে বলছে এই কৃষকের ছেলে। এটা তো শিক্ষিত লোকের মতো কথা হতে পারে না। কৃষক কিন্তু তার কাজে শিক্ষিত। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন পিএইচডি করা লোক কৃষিক্ষেত্রে পিএইচডি করছে, কিন্তু সে কিন্তু মাঠে গিয়ে দেখছে না যে কিভাবে ফসল উৎপাদন করতে হবে। সে পাঠ্যপুস্তকে পিএইচডি করা বা পাঠ্যপুস্তকে শিক্ষিত, কিন্তু পাঠ্যপুস্তকে। এর জন্য হচ্ছে শিক্ষায় একটা কথা আছে, বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে, স্বশিক্ষিত মানেই সুশিক্ষিত। পৃথিবীতে কোনো ব্যক্তি অশিক্ষিত নয়, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে যে অশিক্ষিত, মূর্খ, এই কথাগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শিক্ষার প্রয়োজন আছে, সেটা পারিবারিক শিক্ষা হোক, তারপর কারিকুলাম ভিত্তিক শিক্ষা হোক। তবে সবচেয়ে বেশি শিক্ষা যেটা প্রয়োজন সমাজের উন্নতির জন্য, সেই শিক্ষাটা হচ্ছে দক্ষতা উন্নয়নমূলক শিক্ষা। সেই শিক্ষা থেকে প্রতিনিয়ত আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। আশা করছি যে আমাদের ভবিষ্যৎ সরকার, যেই সরকারই আসুক, এইদিকে নজর দেবে, বিশেষ নজর দেবে। এখানে একটা কথা থেকে যায় না, যেমন যদি আমরা কিছু এক্সাম্পল দেখি যে শিক্ষিত আমাদের স্কিল ডেভেলপমেন্ট বা কারিগরি শিক্ষা বা স্কিল নির্ভর শিক্ষার কথা বলছি আমরা একাডেমিক্স থেকে তার মানে কাইন্ড অফ বের হয়ে আসছি বর্তমান কারিকুলাম, নট একাডেমিক্স, বর্তমান কারিকুলাম থেকে বের হয়ে আসছি। সেখানে কিছু যেমন উদাহরণ আছে, বিল গেটস, মার্ক জাকারবার্গ কিংবা স্যার রিচার্ড ব্রানসন, তারা কিন্তু সবাই ড্রপ আউট অ্যান্ড দে আর মাল্টি বিলিয়নিয়ার। সো এখানে কিন্তু একটা কোশ্চেন আসে যে আপনি যদি ব্যবসা করতে চান বা ভালো কিছু করতে চান, আপনাকে আসলে ড্রপ আউট হওয়ার দরকার হচ্ছে, নাকি এটা জাস্ট একটা কি বলা যায়, একটা প্যারাডক্স
যে হতেই হবে। তারা যে ব্যবসা করছেন কাদেরকে নিয়ে করছেন এইটা যদি আমি প্রশ্ন করি, ডেফিনেটলি গ্রাজুয়েটের দিয়ে। গ্রাজুয়েটদের নিয়ে, যারা ওইসব কাজে দক্ষ তাদেরকে নিয়েই করছেন। তারা আসলে পরিচালনা করছেন, তারা যে ওই ব্যবসার যে প্রকৃত কারিগর তারা না কিন্তু। আমার এইখানে দ্বিমত আছে। আমার দ্বিমতটা হচ্ছে আমি কখনোই একটা বিজনেস চালাতে পারবো না যদি আমি সেইটার ভেতরটা না জানি। সো ব্যাপারটা এরকম হচ্ছে যে যারা গ্র্যাজুয়েট তাদের বিজনেসে জয়েন করতেছে তারা জানে কিভাবে জিনিসটা চালাইতে হবে। অ্যাট দ্য সেম টাইম যারা ওনার, যারা বিজনেসম্যান তারাও জানে। তারা জাস্ট গ্র্যাজুয়েটদেরকে বসায় দিচ্ছে যেন ওই কাজটা তার নিজের না করতে হয়, তাইলে তার আরও ফ্রি টাইম থাকবে, সেখানে সে তার বিজনেসকে আরও এক্সপ্যান্ড করতে পারবে। যে এখানে একটা কোশ্চেন চলে আসছে না, যে হচ্ছে সে গ্রাজুয়েটকে বসিয়ে দিচ্ছে যাতে তার এই কাজ করতে না হয়, সে অন্য কাজ করতে পারবে। তার মানে কি সেই একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয়েছিল যে আমাদের দক্ষ ওয়ার্কার দরকার ছিল কলকারখানায়, এখানেও কি সেই জিনিসটা হয়ে গেল না? অ্যাট দ্য সেম তাহলে আমি এই কথার প্রেক্ষিতে, হ্যাঁ আমি তোমার কথাতে অবশ্যই একমত, আবার কিছুটা দ্বিমত। ধরো দুই বন্ধু একসাথে ব্যবসা শুরু করলো, একই অর্থ নিয়ে ব্যবসা শুরু করলো, কিন্তু একজন দক্ষ জনশক্তি পেল, একজন দক্ষ জনশক্তি পেল না। একজনের উন্নতি হলো, আরেকজনের উন্নতি হলো না, এমন কি হয় কিনা? এক্স্যাক্টলি, অবশ্যই এইখানে হয়। হচ্ছে আমার পয়েন্ট। দক্ষ জনশক্তি মানেই যে আমাদের রেগুলার কারিকুলাম থেকে বের হওয়া লোকজন সেইটা না। তুই যেটা বলতেছিলি যে তোর টিমের ভিডিও এডিটর যে হচ্ছে এইচএসসির পরে সে নিজে নিজে ড্রপ আউট হয়েছে, নিজে আর By choice. পড়ালেখা করে নাই, বাই চয়েস ড্রপ আউট হয়েছে, সে ভিডিও এডিটিংটা শেখার জন্য, তার ভেতরে ভিডিও এডিটিংটা আছে সেটার জন্য। ভিডিও এডিটিং সে কি আমাদের রেগুলার কারিকুলাম থেকে শিখতেছে না। আলটিমেটলি তো ওইটাই হইতেছে যে আমি যখন একটা বিজনেস রান করতেছি, আমার দরকার ওই জায়গায়, আমার বিজনেস ফাংশন করার জন্য যেই জায়গায় যেই মানুষ দরকার, ওই দক্ষ মানুষগুলো, দ্যাটস অল। সেটা অলওয়েজই আমার কারিকুলাম থেকে আসবে সেটা তো না। এই জন্য আমি বলি যে বিজনেস করতে হলে ড্রপ আউট হইতে হবে, ব্যাপারটা এরকম না। বড় বড় বিজনেসম্যানরা ড্রপ আউট আছে, তার মানে এমন না যে বিজনেস করতে হলে ড্রপ আউট হইতে হবে। জাস্ট বুঝতে হবে হচ্ছে তোমাকে আটকায় ফেলা হইতেছে, তুমি এটা থেকে কিভাবে বের হইতে পারবা। এখানে জিনিস অ্যাড করতে পারি আমি। একটা কথা আছে, এটা বর্তমানে খুব বেশি জনপ্রিয়, বিশেষ করে এন্টারপ্রেনারশিপ হচ্ছে যে জগৎটা আছে এখানে, যেমন আমি নিজে বা তুই নিজে এন্টারপ্রেনারশিপ জগতে আছিস এখন। এখানে জনপ্রিয় জিনিসটা হচ্ছে এটা যে তুমি বিজনেস শুরু করার আগে চাকরি করা শেখো। আমি কিন্তু জব করেছি, নাও আমি বিজনেস ওনার। আমি ওই জায়গা থেকে শিখেছি কিভাবে মানুষ পরিচালনা করতে হয়। আমি যদি কোশ্চেন করা হয় যে হোয়াটস ইয়োর স্কিল, মাই স্কিল ইজ পিপল ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি, সেই পিপল ম্যানেজমেন্ট। I am not a video editor আর I am not an IT person. আমার আইটি স্পেশালিস্ট আছে, আমার এসইও স্পেশালিস্ট আছে, আমার স্ক্রিপ্ট রাইটার আছে, আমার প্রোডিউসার আছে, আমার এডিটিং টিম আছে, সব কিছু আছে, বাট I am none of it. But I can manage people. এক্স্যাক্টলি, সেই ম্যানেজিং পিপল সেটা কোত্থেকে শেখা হয়েছে? জবে থেকে শিখছি। এক্স্যাক্টলি, আমার Exactly. কারিকুলাম তো আমাকে হেল্প করে নাই। না। তোর কারিকুলাম তোর হেল্প করছে? না, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। কিন্তু এক্স্যাক্টলি এইখানে হচ্ছে পয়েন্টটা আসে যে যখন আমরা বলি যে এই যে মেইন যেখান থেকে আসছে যে আমার বিজনেস রান করতে হলে আমার ড্রপ আউট হইতে হবে কি না, বিজনেস রান করতে হলে ড্রপ আউট হইতে হবে না, বাট ড্রপ আউট হইলেও তুমি ইজিলি সাকসেসফুলি বিজনেস রান করতে পারো, তুমি বিলিয়নিয়ার হইতে পারো যদি তুমি লাইফ থেকে শিক্ষাটা নিতে পারো। নট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, MBA, BBA, অমুক তমুক। MBA, BBA-তে শিখায় অবভিয়াসলি পয়েন্ট, যেই সব জিনিসগুলো শেখায় সেগুলোর পয়েন্ট আছে, বাট অনেক জায়গাতে আছে আমরা পুরাতন জিনিসই শিখতে থাকি। দুনিয়া ড্রাস্টিক্যালি চেঞ্জ হইতেছে, কিন্তু আমরা সেইটার সাথে নিজের শিক্ষাগুলোকে চেঞ্জ করতেছি না। এখানে একটু স্যারের সেজন্য কাছে আমাদের নিয়ে আসবো। আমি তো ওই কথাটাই বললাম, স্বশিক্ষিত মানেই সুশিক্ষিত। Exactly. স্যার, আপনাকে একটা কোশ্চেন বলবেন, জানার কোশ্চেন না, জানতে চাচ্ছি আমি। যেমন আমরা তো সেই যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম, আপনি আমাকে পড়িয়েছেন, যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন যে পাঠ্যপুস্তক আমরা পড়ে এসেছি সেটা আসলে কেন নেসেসারি ছিল আমাদের লাইফের জন্য? এটা অনেক দিনের আমার একটা কোশ্চেন। ফর এক্সাম্পল আমরা হায়ার ম্যাথ করছি, ফিজিক্স করছি, বলবিদ্যা করেছি, বা বায়োলজি, কেমিস্ট্রি সব করছি। এইটা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যখন আমি ইন হচ্ছি, আমি তো সেই ক্লাস 9-এর থেকে আমি ঢুকে যাচ্ছি। তারপরে যে 4টা বছর একাডেমিক, 4টা বছর এক্সাম সহ আরও 1 বছর, তো 5 বছর আমার এখানে চলে যাচ্ছে
উইদাউট চুজিং দ্য রিয়েল পাথ, যে আমি কেমিস্ট হব, আমি ফিজিসিস্ট হব, নাকি অ্যাস্ট্রোনট হব, অর হোয়াট এভার, ওটা ছাড়া আমার বাংলাদেশের ক্যারিয়ার মানে স্টুডেন্ট লাইফে যে 5টা বছর চলে যাচ্ছে, এটা কি আসলে নেসেসিটি ছিল? আপনি অ্যাজ এ পাবলিকিয়ান, অ্যাজ এ পাবলিক স্টুডেন্ট রাজশাহী ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন, তো আপনার কি মনে হয় আসলে এইটা আপনাকে পরবর্তীতে কিভাবে হেল্প করছে? আমি তো বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি বা বাংলাদেশে পড়িনি, তো এটা অ্যান্সার আমি দিতে পারবো না, আপনি বেড়া দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। যেটা আমাদেরকে অনেক ক্ষেত্রে দক্ষ করেছে, বিশেষ করে আমাদের যে প্র্যাকটিক্যাল ল্যাবগুলি ছিল, সেই ল্যাবগুলিতে আমরা অনেক কিছুই শিখেছি। যদিও যেইভাবে শেখা উচিত ছিল আমরা অনেক ক্ষেত্রে সেইভাবে শিখিনি। আমাদের শিক্ষকগণের ঘাটতি কমই ছিল, 2-1 বাদে বেশিরভাগ শিক্ষকের আন্তরিকতা ছিল অনেক। আমাদের ল্যাব ইকুইপমেন্টস যা ছিল সেই অনুসারে আমাদেরকে পড়ানোর চেষ্টা করেছেন, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। ওনারা আমাদেরকে প্র্যাকটিক্যালে অনেক কিছুই শেখানোর চেষ্টা করেছেন, ওনারা 100% দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা মাঝে মধ্যে ফ্রেন্ডরা যখন একসাথে হই, তখন আমাদের ফ্রেন্ডরা বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ আর যাই না পারুক, আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলেছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা যেন কোথাও গিয়ে ঠেকে না যাই, সেই বিষয়টা তৈরি দিয়েছে এবং আমাদেরকে পরিশ্রমী করে তুলেছে এবং আমাদের জীবনে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা দান করেছে। একজন সবাই শিক্ষকতা পেশায় নেই, সবাই শুধুমাত্র পদার্থবিজ্ঞান বিষয়ে নেই, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গিয়েছে, অনেকে ব্যবসায়ী হয়েছে, অনেকে একজন বড় ব্যবসায়ী আছে। তারাও বলে যে আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে কিছুটা হলেও দিয়েছে। এখন সেটা কিন্তু অনেক সময় নির্ভর করে স্টুডেন্টের উপরেও নির্ভর করে, শিক্ষার্থীর উপর আমি কতটুকু নিতে পেরেছি। যদিও বেশিরভাগ মানে পদার্থবিজ্ঞান পড়েছে কি অনিচ্ছাকৃত, অন্য বিষয়ে চান্স পায়নি, যার জন্য পদার্থবিজ্ঞানে পড়েছে। আমি সেটা বলতে পারবো না আসলে। না, অনেকেই পড়েছে, এটা তো আমাদের মধ্যে আলোচনা হয় এবং সবাই যে পাশ করতে পেরেছে সেটা না। আমরা যতজন ভর্তি হয়েছিলাম সবাই কিন্তু মাস্টার্স করতে পারিনি। একজন 3rd ক্লাস পেয়েছে, সেও কিন্তু একটা ভালো ভালো পজিশনে আছে। আবার বিশ্ববিদ্যালয়ের টিচার আছে, বিভিন্ন জন বিভিন্ন গবেষণায় আছে, অনেকেই বিভিন্ন প্রতিনিয়ত জার্নালে তাদের প্রবন্ধ প্রকাশিত হচ্ছে, গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে এবং ভালো ভালো কাজ করছে। কিন্তু বাংলাদেশে যেটা হয় যে সকলকেই ডিগ্রি পাস করতে হবে, সকলকেই মাস্টার্স পাস করতে হবে, এটা আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। মানে বিশৃঙ্খলার সাথে জিনিস উল্লেখ করি, বাংলাদেশের কারিকুলাম যদি বলি কয়টা কারিকুলাম আছে এটা বলতে পারবেন? বাংলাদেশের কারিকুলাম আছে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ক্যাডেট কলেজের একটা সেপারেট কারিকুলাম, দেন আসতেছে মাদ্রাসার কারিকুলাম, দেন ভোকেশনাল বা কারিগরি কারিকুলাম, দেন একটা আছে ওপেন ইউনিভার্সিটি কারিকুলাম। এই জগা খিচুড়ি কারিকুলাম স্যার পৃথিবীর কোথাও নাই যেটা বাংলাদেশে আছে। না, ওপেন ইউনিভার্সিটি যেটা হচ্ছে যারা বিভিন্ন চাকরি বাকরি করে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কিছু ডিগ্রি দরকার হয়। কিন্তু ওপেন ইউনিভার্সিটি অন্য জিনিস হয়ে গেছে, সেটা তো ওই যেটার জন্য তৈরি করা হয়েছিল সেটা তো নেই আসলে। এখন যারা পড়াশোনা করতে পারতেছে না বা হচ্ছে কোনো রকম টেনিটে পাস করতেছে, তারা ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে একটা ভর্তি আছে, একটা ডিগ্রি হবে, কিছু একটা সিল হবে, এটার জন্য রাখতেছে। আমাদের যেটার জন্য বললাম, যেটা তৈরি করা হয়েছিল যে প্রফেশনাল এডুকেশন বলতে পারেন, বা ওই যেমন আমরা এখন এমবিএ করি না, প্রফেশনাল এমবিএ বা প্রফেশনাল যেটা, ওইটা বলতে পারেন হয়তো বা ওইটার জন্য, কিন্তু সেটা তো নাই, ফুল চেঞ্জড। তাহলে এই ওপেন ইউনিভার্সিটি রেখার মানেটা কি এখন? আমি দেখি না পার্সোনালি। অনেক কিছুই তো মানে যেমন কারিগরি যে শিক্ষা বোর্ড, সেটাতে যে হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা, সেটা না হয়ে এখন পরীক্ষা কেন্দ্রিক হয়ে গেছে। আসলে তো তাদের জ্ঞান অর্জন করার কথা ছিল কি হাতে কলমে শিখবে এবং ওইটা কি করবে পরবর্তীতে অ্যাপ্লাই করবে, এখানে কাজে লাগাবে। জিনিস অ্যাড করি, আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশে আসলাম তখন করোনা প্যান্ডামিক হিট করলো। আমি মাস্টার্সে চাচ্ছিলাম মাস্টার্স করার জন্য, কিন্তু আমি তখন তো চায়না পুরো লকডাউন ছিল, তো আমি স্কলারশিপ কিছুই আমাকে দেয়নি, কাউকে দেয়নি অ্যাকচুয়ালি। যারা দেশের বাইরে যখন যারা ছিল চায়নার বাইরে, কেউ স্কলারশিপ পায়নি। আমাকে 7টা ইউনিভার্সিটি রিজেক্ট করছে, টু বি ফ্র্যাঙ্ক। রিজেক্ট করছে এই কারণে, একটাই রিজন দেখাই দিচ্ছে যে আমরা এই বছর দেশের বাইরে থেকে আগে নেবো না। সো আই ওয়াজ রিজেক্টেড ফর দ্যাট, অন্য কিছু না, আবার এত খারাপ স্টুডেন্টও না। তখন আমি হচ্ছে ইতালিতে, আমার এক ফ্রেন্ড আছে, ওর সাথে একটু কথা বলতেছিলাম, নাজমুল, আপনি চিনবেন তো, নাজমুলের সাথে কথা বলতেছিলাম। তো ও আমাকে অনেকগুলো ভার্সিটি লিস্ট দিছে, ওখানে ম্যাক্সিমাম ভার্সিটি লিস্ট ছিল হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি, পলিটেকনিক। অবশ্যই ওখানে ইউরোপে এই পলিটেকনিকের
প্রচুর চাহিদা এবং প্রচুর গুরুত্ব দেওয়া। তাহলে আমি আমেরিকার কথা বলতে পারি। আমেরিকার যে ডেভেলপমেন্ট হয়েছে, উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত, কয়জন আমেরিকান আছে? আমেরিকান সবাই হচ্ছে হাই স্কুল পাশ করেন, হাই স্কুল পাশ করার পর বিভিন্ন কারিগরি কাজ করেন, নাহলে বিভিন্ন কাজে যান। হুম, খুব True. মজার একটা কথা বলি, কিছুদিন আগে পেপারে দেখলাম যে ওই যে আইটি না এআই প্রতিযোগিতা হচ্ছে, সেখানে চাইনিজ টিম আছে, সবাই মঙ্গোলিয়ান। পৃথিবীতে যদি জাতি ধরা যায়, চাইনিজ, মঙ্গোলিয়ান, এদেরকে বলা হয় কি মঙ্গোলিয়ান, তাই তো? আচ্ছা, ওই যে কিন্তু আমেরিকান যে টিম আছে, সেই টিমের সদস্য সবাই কি মঙ্গোলিয়ান। হ্যাঁ, এবং যেমন আমেরিকাতে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত আমেরিকায়, তারা কিন্তু সবাই ভিন্ন ভিন্ন দেশের, এবং আমেরিকার উন্নতির পিছনে এদেরই সবচেয়ে অবদান। বড় অবদান হচ্ছে কি এদের এদের। আমাদের দেশের ছেলেরা, শিক্ষার্থীরা কিন্তু অনেক পরিশ্রমী, অনেক স্ট্রাগল করে পড়ালেখা করে, এবং বিদেশে গিয়ে বিদেশে গিয়ে- যে আমরা পড়াশোনা করে পাশ করি, এটা তো স্ট্রাগল। এবং বিদেশে গিয়ে কিন্তু তারা মানে খুব ভালো করছে। হ্যাঁ। আমি এই যে শিক্ষকতা জীবনের আমার 16 বছর চলছে, আমি কিন্তু শিক্ষকতা পেশায় এসেছি পছন্দ করে, অন্যদের মতো এইরকম না যে আমি অন্য কোনো কাজ পাচ্ছি না যার জন্য শিক্ষকতা পেশায় এসেছি। আমি যেই বছর পাশ করেছি সেই বছরই শিক্ষকতা পেশায় এসেছি, এবং ক্লাসে পড়াতে ভালো লাগে। আজকে তোমার সাথে গল্প করছি, এই গল্প করতে আমার ভালো লাগে না, ক্লাসে পড়াতে ভালো লাগে। এবং ক্লাসে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে বিষয়টা কিভাবে রিলেটেড সেই সম্পর্কে বলতে ভালো লাগে। তোমাদের সময় বললে তোমরা উত্তর দিতে পারতে যে এই বিষয়টা এর সাথে রিলেটেড। অত্যন্ত দুঃখের বিষয়, এখন সেই রকম শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে যাচ্ছে। এই কমে যাওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে ডিজেনারেসি, ভালো মন্দ মিলেমিশে একাকার। সবাই এ প্লাস পাচ্ছে, সবাই যদি এ প্লাস পায় তাহলে কে ভালো কে মন্দ সেটা তো আমরা আলাদা করতে পারি না। কি আসলে যখন- ভালো মন্দর জায়গায় আমার মনে হয় এটা বলা বেটার হয় যে কে অ্যাকচুয়ালি শিখেছে বা পরিশ্রম করছে এটার পিছনে। ওইটাই আমি বুঝাতে চেয়েছি। কে ভালো কে মন্দ, ভালো মন্দ যদি সমাজে আলাদা করা না যায়, সেই সমাজ ব্যবস্থা কিন্তু আসলে টিকে থাকে না, ভালোভাবে টিকে থাকে না। আমি যদি একজন সমাজে জানি যে এই লোকটা মন্দ লোক, তাকে আমরা সবাই মিলে অ্যাভয়েড করতে পারি, সে ভালো হতে বাধ্য। কিন্তু যখন দেখি যে সমাজে সবাই ভালো লোক, ওই ভালোর মধ্যে যখন মন্দ থাকে, তাকে যখন আমরা আলাদা করতে পারবো না, তখন সেটা সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত হুমকির স্বরূপ। এই ঘটনাগুলি ঘটছে, এবং এর জন্য মাঝে মধ্যে কেউ কেউ গর্ব করছে, স্যার এখন খারাপ করি, পরবর্তীতে গিয়ে দেখবেন যে ভালো করব। আমার স্পষ্ট মনে আছে 2016 সালের ঘটনা, শিক্ষার্থীর নাম আমি না বলি, কোন প্রতিষ্ঠানে ছিলাম সেইটাও না বলি। ওই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করেছে। টেস্ট পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায়, ফার্স্ট ইয়ার থেকে টেস্ট পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় ফিজিক্সে ফেল করেছে। এইচএসসি পরীক্ষায় সে রেজাল্টের দিন সে গোপ রেখেছে, গোপ রেখে আমার সামনে এরকম ভাবে বলছে যে স্যার আমি কিন্তু ফিজিক্সে এ প্লাস পেয়েছি। হাউ প্যাথেটিক। আমার 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 অত্যন্ত রাগ হয়েছিল। আমি আবার নীতি নৈতিকতা বর্জিত কথা হলে সেটা সহ্য করতে পারি না। ওকে বলেছিলাম যে দেখো বাবা, তোমাদের যে অবস্থা, তোমাদের প্রশ্ন আউট হয়েছে, সেটা তুমি জানো, আমিও জানি, এটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। আর এখন মানে বোর্ড পরীক্ষাগুলিতে এ প্লাস গরুও পায়, ছাগলও পায়, তুমিও পেয়েছিলে। তখন তার এক বন্ধু সে বলছে যে তুই স্যারের সামনে এই কথা বললি কেন, কারণ তোর সম্পর্কে স্যার খুব ভালোভাবে জানে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। মায়ের কাছে মামা বাড়ির গল্প আর কি, যেটা বলতে পারি আমরা। এর মধ্যেও কিন্তু কিছু শিক্ষার্থী আছে মাশাআল্লাহ অত্যন্ত ভালো, এবং তারা যত কিছুই হোক, আশেপাশে যতই নেগেটিভ ঘটনা ঘটুক, তারা কিন্তু তাদের পড়ালেখা ঠিকই চালিয়ে যায়, এবং তারা শিখতে আসে, এবং তারা প্রশ্ন করে। এই তাদের কারণেই এখন পর্যন্ত পড়াতে ভালো লাগে, ক্লাসে গিয়ে আনন্দ পায়। মাঝে মধ্যে মনে হয় কি যেন হয়ে যাচ্ছি, আশাহত হয়ে যাচ্ছি। আবার এদের কারণেই মনে হয় কি না, শিখাতে হবে, একজন তো আছে, আলহামদুলিল্লাহ, তার জন্য শিখাতে হবে, শিখানোর কোনো বিকল্প নেই। আর শিক্ষকতা জীবনে যেইভাবে শিখাতে চাই, শিখানোর কারণ হচ্ছে আমি
অবহেলিত হয়েছে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। আসলে তো অবহেলার কারণ যতটা না শিক্ষকের দোষ, তার চেয়ে বেশি দোষ রাষ্ট্রের। কারণ আমাদের দেশে শিক্ষকতা পেশায় যাদেরকে নেওয়া হয় তাদেরকে বলা হয় কি সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক। এখানে আমি আসবো স্যার, এখানে আমার এটা বলার আছে, এখানে অনেক বড় একটা ইম্পর্টেন্ট টপিক বলার আছে এখানে। তার আগে হচ্ছে আমি একটু আফরানের কাছে যাব। এতক্ষণ যেটা বলতেছিলাম যে হচ্ছে শিক্ষা বিষয় নিয়ে, তো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে এখন হচ্ছে শিক্ষার ওই মানে পাচ্ছি না আমরা, বা দেখি না, যেটা আমাদের লাইফে দেখছি আমরা। যদি তুই রিসেন্টলি কারোর সাথে পরিচিত থাকিস, তোর মতে কি মনে হচ্ছে যে এখন শিক্ষা ব্যবস্থার কি অবস্থা কম্পেয়ার টু আমাদের লাইফ, আমাদের ইউনিভার্সিটি লাইফ বা আমাদের এইচএসসি লাইফ থেকে এই পর্যন্ত এখন কতখানি ড্রাস্টিকলি চেঞ্জ হয়েছে, আর সেটার কোনো ফলাফল বা প্রতিরূপ কি দেখা যাচ্ছে কিনা এখন? আচ্ছা, আমি ভাবতেছিলাম আগে রিজনগুলা মাথার মধ্যে যেগুলো ঘুরতেছে সেগুলা বলবো, বাট ওকে। যদি ফলাফলের কথা বলি, আগেই ফলাফলের কথাতেই আসি, যে একদম পুরা চোখের সামনেই আছে, সবাই এ প্লাস পাইতেছে। সবাই যখন এ প্লাস পাইতেছে তখন আমি কতটুকু পড়ালেখা করে এক্স্যাক্টলি যে তখন IMGPA 5রাও GPA 5 পাইতেছে, ঠিক আছে? তো এইটার রেজাল্ট পরে কি হইতেছে, তাদের দিয়েই তো আমাদের রাষ্ট্র চলতেছে, তাদের দিয়েই আমাদের সমাজ চলতেছে, তাদের দিয়ে আমাদের বিজনেস চলতেছে। হ্যাঁ, অ্যান্ড যখন এই GPA 5-এর ওভারফ্লো হয়ে যাইতেছে তখন সব জায়গাতেই সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। দুর্নীতি বাড়তেছে ফার্স্ট অফ অল, দুর্নীতি বাড়তেছে, এটা অবভিয়াসলি শিক্ষার বাইরে আরো অনেক রিজন আছে, এটা আমি অনেক করব রিজন না, আছে, বাট এটা রাজনৈতিক কারণ একটা আছে। বড় রিজন যে এখন IMGPA 5-দের চাকরি পাইতে হয় দুর্নীতি কইরা, বাড়তেছে। নাইলে পাবে না। দুর্নীতি বাড়তেছে, IMGPA 5 ওয়ালারা যেই জায়গায় যাইতেছে, এখন আমি ওদেরকে মানে নেগেটিভলি বলতে চাই না, বাজে বলতে চাই না, তারা হয়তো অন্য একটা কিছুতে ভালো, বাট আলটিমেটলি এখন চলে আসে হচ্ছে আমাদের পুরো সমাজ বা আমাদের রাষ্ট্রের ব্যাপার, যে আমরা তো এখন পর্যন্ত মানুষজনদেরকে গুনতেছি হচ্ছে ডিগ্রি দিয়া, SSC-তে কি পাইছে, HSC-তে কি পাইছে, BBA বা অনার্সে কি করছে, মাস্টার্সে কি করছে। সো এইটা হচ্ছে এখন এখন আমরা তাদের দোষ দিব কেমনে? তারা তো এই চাপেই GPA 5 পাওয়ার জন্য আসছে। এক্স্যাক্টলি, এটা ভালো টপিক উল্লেখ করছি। সেটা হচ্ছে যেমন তারা হয়তো বা একদিকে খারাপ, যে এডুকেশন আমি ওই কথাটাই একাডেমিক বলছিলাম, এডুকেশনে খারাপ, যে IMGPA 5, বাট যেটা মাস্টার উল্লেখ করলো যে ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ইউনিকনেস থাকে। আমি তো ওইটাই বললাম, প্রত্যেকটা মানুষই শিক্ষিত, এক্স্যাক্টলি, বিভিন্ন জায়গায় শিক্ষিত। ওরা হচ্ছে এইখানে ফিট হইতে পারতেছে না, সো তাদের IMGPA 5 টাইপের পাস করতে হইতেছে, তারপরে তাদের চাকরি করতে যাইতে হইতেছে, কারণ হচ্ছে সমাজ আমার একটা চাকরি না করলে, একটা ট্র্যাডিশনাল চাকরি না করলে সমাজ আমার মাইনে নিবে না, সেখানে গিয়েও তাদের পারফরমেন্স এভারেজ কৃষি কাজ থেকে করলে আমাকে যাইতেছে। কৃষক বলবে। এক্স্যাক্টলি, আর কৃষকদেরকে সবচেয়ে লোয়ার লেভেলে দেখা হয়। সো এই সব জায়গাতে তাদের পারফরমেন্সগুলোও কমে যাইতেছে, যেটার কারণে ওভারঅল সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে কোনো জায়গাতে আমরা নিচের দিকে চলে যেতেছি। এখানে কি এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, অভিজ্ঞতা থেকে বলতে চাই। চাকরি পরীক্ষা ফার্স্ট ক্লাস জব, সেইখানে লেখা আছে ব্লক লেটার, স্পষ্টভাবে লেখা আছে নেম ইন ব্লক লেটার। হ্যাঁ, মাস্টার্স পাস করা লোক আমাকে জিজ্ঞাসা করছে, স্যার ব্লক লেটার কি? এখানে আসবো, এখানে আমার পার্সোনালি ইন হায়ারিং প্রসেসে, ওর হায়ারিং প্রসেসের অনেক এক্সপিরিয়েন্স আছে স্যার। হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি মজা পাবেন এই জিনিসগুলো শুনলে তখন। তো এই যে আমাদের যে IMGPA 5টা আসতেছে, সেটা কি জন্য হচ্ছে? জিনিসটা এমন হচ্ছে না যে আমরা একটা চাইল্ড বর্নের পরে, মানে জন্মগ্রহণ করার পরে যখন তার পড়াশোনার বয়সটা আসে তখনই কি আমরা তার ট্র্যাডিশনাল পড়াশোনা ঢুকে দিচ্ছি না? কিন্তু কথা কি ছিল, প্রথম শিক্ষা কিন্তু পরিবার থেকেই আসে, যেটাকে আমরা বলতে পারি বর্তমানে হোম স্কুলিং। এই হোম স্কুলিং থেকে কি আমরা সম্পূর্ণ সরে গেছি, বা ছিলই না কখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে? এই জন্যই কি প্রবলেমটা বেশি আসতেছে, এটা মনে হয় না? যেমন যদি বলি, ইউএসএতে বর্তমানে 5 লক্ষের বেশি পরিবার বর্তমানে হোম স্কুলিং করতেছে। ইভেন ইউএসএর যারা নিজেরা টিচার, তারা তাদের বাচ্চাদেরকে ওই কারিকুলামে না নিয়ে তারা হোম স্কুলিং করতেছে। এমন যদি এটা উদাহরণটা নিই, ইলন মাস্ক, সবাই আমরা জানি, ইলন মাস্ক নিজের একটা স্কুল প্রতিষ্ঠা করা আছে তার স্পেস এক্স যে জোন, সেটার ভিতরে। ওখানে তার সন্তানরা এবং তার যে কলিগস বা এমপ্লয়িজ আছে তাদের সন্তানরা আসে, ওখানে তারা হোম স্কুলিং করায়। ইলন মাস্ক নিজে ওখানে ক্লাস নেয়,
সো থিঙ্ক অ্যাবাউট ইট। আ জিনিয়াস, আ টেকনিক্যাল জিনিয়াস, আর বলতে পারেন যে ভয়হীন একজন বিজনেসম্যান, আপনি সেটুকু তো তাকে বলতে হবে, সে কি না কি সেটা আমি যাবো না, বাট এটুকু তো আমার বলতে হবে তার এই ক্রেডিবিলিটি অবশ্যই আছে যে তার বিজনেসে কোনো ভয় নাই। এই লোকের কাছ থেকে যখন আপনি বা আপনার বাচ্চা নারিশমেন্ট হবে, সো থিঙ্ক একটা লিডার কি সে তৈরি করবে না? হোম স্কুলিং এর ব্যাপারটা নিয়ে যদি আমি বলি যে আমাদের দেশের পার্সপেক্টিভে কি হয়, আমরা আরেকজনকে দেখে দৌড়াই, আমরা Exactly. অন্যদের দিয়ে ইনফ্লুয়েন্সড হই। আমাদের আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়বে, পাশের Exactly. ভাবির বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমারটা কেন পড়বে না? এক্স্যাক্টলি আমাদের ব্রেইন কাজ করে না, আমাদের ব্রেইন আমাদের ফ্যামিলির বড়দের ব্রেইন কাজ করে না, যেটার কারণে পোলাপাইনরা দিয়া হচ্ছে সবাই এই যে কয়েকদিন আগে আমরা যখন পড়ালেখা করছি সবাই বিবিএ করতেছে, নাহলে সবাই সিএসসি করতেছে। হ্যাঁ, এটা ন্যাশনাল যে সাবজেক্ট একটা ইভের এসে যে করে দিয়েছিল। রাস্তায় যদি কারো গায়ে ঢিল মারো, এটা 90% সম্ভাবনা হচ্ছে কোনো বিবিএ স্টুডেন্ট অথবা সিএসসি স্টুডেন্টের গায়ে যায় পড়বে। এটা কেন হয়েছে? এখন অনেকেই সিএসসি পড়ে আসছে, অথচ তারা মানে তাদের ভেতর থেকে জিনিসটা নাই, তবুও তারা পাস করছে কেন? তারাও চিন্তা করতে পারে নাই। মানে আমাদের যে চিন্তার যে একটা সীমাবদ্ধতা, এইটার কারণে হোম স্কুলিংটা আমাদের এইখানে জনপ্রিয় হওয়ার খুবই কম চান্স। আমাদের এখানে হোম স্কুলিংটা ওয়ার্ক করবে না। এখন আমার পর্যন্ত আমার দেখা মতে নাই, ওইভাবে নাই। পাশের বাসার আর ভাবি হোম মানবে স্কুলিং না। করতে হলে যে মানে অর্থনৈতিক স্ট্যাবিলিটি থাকা দরকার, সেটাও কিন্তু একটা বিষয় আছে। এইখানে আমার মনে হয় যে এর তো বেশি দরকার হচ্ছে বাবা মায়ের নিজের স্বশিক্ষায় শিক্ষিত হওয়া, যেটা আপনি শিক্ষিত হওয়া, বলেন। সেটা তো আছে। আমার সে এই পারবে জায়গায় কিনা, disagreement তারা আছে। পারবে কিনা হোম স্কুলিং করতে? কারণ হোম স্কুলিং করতে আপনার কিছু হয়তো মন্টেসরি টয়েস দরকার, এটা নট এক্সপেন্সিভ বাট নট ইভেন দ্যাট চিপ। হোম স্কুলিং আছে। করতে অ্যাকচুয়ালি আমাদের বাবা মায়েরও একই সাথে পড়ালেখা করতে হবে। এক্স্যাক্টলি, এন্ড টাইম বের করতে এইটা। হবে। ও এখানে এইটাই স্যার যেটা সমস্যা। বললো যে এই আর্থিক সমস্যা থাকে, যেমন হচ্ছে যদি টাইম বের করতে হয়, আমি অ্যাজ এ ফাদার আই এম দ্য ব্রেড অ্যান্ড বাটার উইনার অফ মাই ফ্যামিলি। সো আমি কতখানি টাইম বাইরে দিচ্ছি ইনকাম করার জন্য, সেখান থেকে যদি আমি টাইম কাট করে আমার সন্তানকে দিই, তার মানে আমার ইনকাম পোর্শন কমে যাচ্ছে। আমি সেটাই বোঝাতে চেয়েছি। এক্স্যাক্টলি। সো এটা আমার সেটা একটা- ডিফিকাল্ট, বাট তাই মানে এই না যে আমরা পারবো না, Impossible না। ইম্পসিবল এমন আমরা দেখতেছি, দেখ একটা বাচ্চাই যে এখন মানে 5 থেকে 10 বছর বয়সী বাচ্চা স্কুলে কতক্ষণ টাইম পাস করে? 4 ঘন্টা 5 ঘন্টা, তাই না? সো যখন হচ্ছে ওই প্রাইমারিটা সলিড শিক্ষা দেওয়ার জন্য ওই বাবা মারেও তার পেছনে 4-5 ঘন্টা টাইম ইনভেস্ট করতে হবে, যেটা টাফ আরেকটা বিষয় এখনকার হচ্ছে কনটেক্সটে। প্রাকৃতিক শিক্ষাটা উঠে গেছে। হ্যাঁ, প্রাকৃতিক শিক্ষাটা উঠে গেছে, কারণ এখন অনেক বাচ্চারা গাছের নাম জানে না, ফলের নাম জানে না। কারণ হচ্ছে আমরা কিন্তু স্কুলে যাওয়ার আগেই অনেক ফলের নাম জানতাম, হ্যাঁ, গাছের নাম গাছের নাম জানতাম। জানতাম। কারণ আমি এই গাছে উঠছি, ওই ফল খাচ্ছি, এই ফল খাচ্ছি, তাহলে এই গাছটার নাম আমি জানি। ডেফিনেটলি এই মৌসুমে এই ফল আসছে, ওই মৌসুমে ফল আসছে, মৌসুমটাও আমরা জানতাম। ওইটা মৌসুমটা আমি জানতাম। এখন তো মৌসুমে বলতে পারে না কেউ। অবশ্যই। তো এখানে একটা জিনিস যেমন আসে, আমার একটা উদাহরণ টানতে হয়, আমাদের অলরাউন্ডার সাকিব খান, সে কিন্তু হচ্ছে একটা ইন্টারভিউ বলছিল মাঝখানে, তার মেয়ের নাম যতটুকু মনে হয় আয়রা, তার বড় মেয়ের নাম যতটুকু, আমি ইফ আই এম নট মিস্টেকেন, তো আয়রা, সে বলছিল যাচ্ছে যে তার তো ফুল ইউএসতে শিফট হয়ে গেছে, তো যতদিন বাংলাদেশে ছিল তো তার সাকিব আল হাসানের মেয়ে হচ্ছে যখন সকালবেলা স্কুলে যাওয়ার টাইম হতো সে কান্না করতো প্রত্যেক দিন। দেন যখন যারা মুভ টু ইউএসএ, তার সেই মেয়ে এখন নিজে উঠা দাঁত ব্রাশ করে রেডি স্কুলে যাওয়ার জন্য। রিজন, স্কুল ইজ এ প্লে গ্রাউন্ড ফর হার and home is a comfortable place for her to get loved. বাংলাদেশে কি হচ্ছে, স্কুলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, ওখানে যে টিচার পড়ো মানে কথা বলা আছে আমরা সবাই জানি আর কি, এটা এক্সপ্লেন না করি। বাসায় আসার পরে কি হচ্ছে, আবার প্যারেন্টস বা মা, স্পেশালি যদি মা ঘরে থাকে, আবার বই নিয়ে বসছে, হোমওয়ার্ক করো। সো জিনিসটা হচ্ছে যে সে ভালোবাসাটা কই পাচ্ছে? আসলে কি সে ওটা ফিল করতে পারতেছে, নাকি সে আদৌ সেই শিক্ষা অ্যাকচুয়ালি বই খাতার শিক্ষা বলতে ভুল হবে আমাদের, বই খাতার শিক্ষা, এটা ছাড়া তার লাইফে কিছুই নেই। আমি নিজে যখন চায়না ছিলাম, আই ওয়াজ ইংলিশ টিচার। আমি স্যার হচ্ছে ক্লাসগুলো ভুল হবে, 1 বছরের বাচ্চা থেকে শুরু করে 6 বছর পর্যন্ত পড়াইছি। এবার বলতে পারে যে 1 বছর কি হবে, কোশ্চেন আসতে পারে 1 বছরের বাচ্চারা কিভাবে পড়ায় ভাই, না যায়। ইট নট নেসেসারি যে তাদের রেসপন্ড আসতে হবে, ডোন্ট নিড দ্যাট। বিভিন্ন মন্টেসরি টয়েস আছে, গেমস আছে,
তাদের মোটর স্কিল ডেভেলপমেন্টে অনেক কিছু আছে, তাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ওই 1 বছরের বাচ্চাকে আয়নার সামনে নিয়ে যাওয়া, তাকে দেখানো এটা তোমার হেড, এটা তোমার নোজ, তোমার আইস, তার রেসপন্স করার কোনো দরকারই নেই। বিকজ উই নো এইটা আমি ব্রেনে যা দিবেন সেটা থাকে, গ্রহণ পরে বের করতেছে। হয়। এটা না হলে কিন্তু মায়ের পেট থেকে আমরা যেটা দেখি না যে কোরআন হাফেজ হয়ে আসছে, হতো না কিন্তু, মানে দ্যাটস প্রুভেন, এটা হয়। যখন ভ্রূণ 7 মাস টাইম বয়স হয়, 6 থেকে 7 মাস, তখন ভ্রূণ শুনতে পায়। ভ্রূণ মায়ের গর্ভে থেকেই আওয়াজ শুনতে পায়, and তার ব্রেন ডেভেলপমেন্ট তখন হতে থাকে। সো ওই বাচ্চার রেসপন্স করা দরকার নেই, কারণ সে রেসপন্স করবে না, এটাই স্বাভাবিক। সে তাকে আমি নিজে টিচার ছিলাম এবং আমাকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে কি করব, কিভাবে শেখাবো, আমাকে না হলে 1-1.5 মাসের উপরে ট্রেনিং দেওয়া হয়েছে তো এই বাচ্চাদের সাথে কিভাবে আমি বিহেভ করব, কিভাবে শেখাবো। এই জিনিস তো বাংলাদেশের ধারে কাছেই নেই। সো যেখানে চায়না, নট ইউএসএ, হ্যাঁ চায়না অলরেডি ডেভেলপড কান্ট্রি বলতে পারি আমরা, বাট ইউএস বা ইউরোপ ফার মোর ডেভেলপ দেন দেম, সেটা এডুকেশন সেক্টর বলেন বা যে সেক্টর বলেন। হয়তো তারা এখন জিনিসপত্র বেশি বানায়, তারা সেটা অন্য অন্য স্টাডি, তারাও এই জিনিসটাকে অ্যাডাপ্ট করছে। কেন আমরা পাই না? আমরা কেন এখন পর্যন্ত সেই কারিকুলামে পড়ে রয়েছি, সেই মান্ধাতা আমলের কারিকুলাম, যেটা আমাদের বাচ্চাদের পিঠ বাঁকা হয়ে যায়। এখন ব্যাগের বোঝায় বাচ্চাদের পিঠ বাঁকা হয়ে যায়, যখন তার মেরুদণ্ড শক্ত হওয়ার টাইম, সেই টাইমে তার মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে, তার ঘাড়, এরকম ডাক্তারদের তার ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে, বিকজ হোমওয়ার্ক করতে হবে। তো এই প্রেশারটা আমাদের বাচ্চাদেরকে আমরা কেন দিচ্ছি? এটার অ্যান্সার কি আসলে? এইটার রিজন আমার মনে হচ্ছে কমফোর্ট জোন। আমরা জাতিগতভাবে একটু কমফোর্টে বিশ্বাসী, আমরা একটু আরাম পাইলে পার্সোনাল পছন্দ করি। কমফোর্ট। সো যাদের অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থা নিয়ে রিসার্চ করার কথা, যাদের দেখার কথা হচ্ছে আমরা যে শিক্ষা ব্যবস্থা ফলো করতেছি সেইটা আমারে বর্তমানের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে নাকি, সেটা আমাদের হেল্প করতেছে নাকি, তারা সেটা আলু ভর্তা ডিমবাজি শেখাবে, তারা সেই কমফোর্টটা মানে ওইটা বাদ দিয়ে রেখে তারা কমফোর্টটা নিয়ে নিছে যে আরে আমি তো আমার কারিকুলাম ইংল্যান্ডের মতো করে ফেলছি, এখন আমার মানে দেশ ইংল্যান্ড হয়ে যাবে, দেশ থেকে সব ইংলিশ পোলাপান বের হবে। পয়েন্টটা হচ্ছে ওই যে প্রথমে বলছিলি না সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়ে যেই স্টাডিটা, যেই পড়ালেখার কারিকুলাম, ওইটা আমরা অ্যাডপ্ট করছি। এই সময় এসা ওইটা আমরা অ্যাডপ্ট করছি, ইংলিশটা আমাদের দিয়ে গেছে 47 সালে দিয়ে চলে গেছে। তারপরে যেটা আছে আমরা কমফোর্ট জোনে বসে আছি, ওইটা মাইনা নিয়ে, আর এটা তো ইংল্যান্ডের কারিকুলাম। ভুল হতে পারে না, এক্স্যাক্টলি ভুল হতে পারে না। এখন দুনিয়া চেঞ্জ। ইংলিশে যেহেতু একটা মিম ভাইরাল হচ্ছিল, ইংলিশে যেহেতু বলছি ঠিকই বলছে। সব পয়েন্ট যে ওরা তো উন্নত জাতি, তো ওরা যেটা করছে সেটা অবভিয়াসলি ভালো করছে, কিন্তু কি হয়েছে ওইটার কারণে যেই ইম্প্যাক্ট পড়তেছে পোলাপানের উপরে, সেইটা ওরা ডিসকাস করে, সেইটা বুঝা নিয়ে ফিনল্যান্ড, চায়না, অনেক দেশ বাচ্চাদের মতো করে এখন ডেভেলপ করে ফেলছে কারিকুলামটা। কিন্তু আমরা আমাদের কমফোর্ট জোনে বসে আছি, আমরা যে আরেকটু পরিশ্রম করব, আরেকবার পরিশ্রম করে চেঞ্জের সময় আসছে, আমরা এটা ধরতে পারতেছি না বা ধরতে চাইতেছি না। চেঞ্জ করাটা কিন্তু একটা কারিকুলাম চেঞ্জ করা একটা লম্বা সময়ের ব্যাপার। 10টা শ্রেণী, এগুলারে ধাপে ধাপে চেঞ্জ করতে হবে। সেইটুকু রিস্ক আমরা কেউ নিতে চাইতেছি না। আমরা কমফোর্ট জোনে বইসা আমরা রাজনীতি করতেছি। আরো কারণ আছে, যেটা বলতে চাচ্ছি, শিক্ষক শিক্ষার্থীর অনুপাত, মানে শিক্ষার্থী শিক্ষকের তুলনায় এত বেশি, আসলে ওই রকম কারিকুলামে যাওয়াটাও মুশকিল। শিক্ষকের ট্রেনিং দিতে পারতেছে না সরকার, ট্রেনিং দিতে পারছে না। আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষকদের অর্থনৈতিক যে স্ট্যাবিলিটি, এক্স্যাক্টলি বাংলাদেশে, কারণ একজন শিক্ষক নির্দ্বিধায় কাজ করবে যখন সে বুঝতে পারবে তাকে কি করতে হবে, তার ছেলে মেয়ের পড়ালেখা বা ভরণ পোষণ বা তার ভরণ পোষণের জন্য এর বাইরে আর কোনো কাজ না করলেও চলবে। কিন্তু সেটা কি আছে? না। বাংলাদেশের প্রাইমারি যে শিক্ষক আছেন তাদের বেতন হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সমান, অথচ সেইখানে পৃথিবীর প্রত্যেকটা দেশে বেতন বেশি। বিশ্ববিদ্যালয়ের টিচারদের চেয়ে কিন্তু প্রাইমারি শিক্ষকদের বেতন বেশি। হ্যাঁ, যদি আমি রেফারেন্সটা নিই তাহলে ফিনল্যান্ডের ফিনল্যান্ডে জিনিসটা তো
বেস্ট অফ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম বর্তমানে। ফ্রান্সেরও একই অবস্থা, Same. মানে ওখানে প্রাইমারি শিক্ষকদের বেতন বেশি ওখানে হওয়ার কারণ হচ্ছে শিক্ষক- কি তাদেরকে বেশি পরিশ্রম করতে হয়। হ্যাঁ, এখন আর আমাদের দেশে প্রাইমারি শিক্ষকদেরকে দিয়ে কি কি করানো হয় আমি একটু বলি। টয়লেট গণনা করতে হবে, সেটা প্রাইমারি শিক্ষক। জনগণনা করতে হবে, সেটা প্রাইমারি শিক্ষক। ঘর গণনা, খানা গণনা করতে হবে, সেটা প্রাইমারি শিক্ষক। আদমশুমারি যা আছে, আদমশুমারি যা আছে, যত ধরনের শুমারি আছে সব তাদেরকে করতে হবে। এবং তাদেরকে কি করতে হয়, সকাল থেকে 2টা শিফটে কাজ করতে হয় এবং 4জন টিচার অথবা 3জন টিচার দিয়ে পুরো স্কুল চালানো হয়। তাহলে কিভাবে হবে? এবং একই টিচার কি করেন, বিজ্ঞান পড়ান, ইংরেজি পড়ান, বাংলা পড়ান, ধর্ম পড়ান। একজন কিভাবে হতে পারে, কিন্তু অলরাউন্ডার হতে পারে। আমার পয়েন্ট হচ্ছে এটাই যে এই চেঞ্জেসটা আপনাদের তো দোষ নেই, টিচারদের তো দোষ না, নেই। টিচার দোষ দেওয়াই যাবে না। কমফোর্টটা খুঁজে পেয়েছে কারা? যারা হচ্ছে পলিসি মেকার এন্ড পলিসি Implementation করে। মানে আমি এই বিষয়ে সর্বশেষ নির্বাচনের কথা বলতে চাই। 2024 সালের 2018 সালের নির্বাচন কেমন হয়েছে সেটা আমরা সকলেই জানি। প্রাইমারি এবং- শিক্ষক দিয়ে কিন্তু স্যার যে ভোটের ওখানে হচ্ছে বসানো হয়। এবং সব সময় বেশিরভাগ নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পলিং অফিসার সকল কিছুই থাকতেন কি শিক্ষকগণ থাকতেন। এবং শিক্ষকগণের সাথে বিভিন্ন জনের ওঠা বসা বেশি থাকে, যার জন্য ওই কথাটা সবার মধ্যে ছড়িয়ে গেছে এবং স্বীকার করেছে। এর জন্য 2024 সালের নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বেশিরভাগ কিন্তু দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের। সবাই চায় হলো শিক্ষকরা কিন্তু অনেক কিছু মেনে নিতে পারেন না। যখন দেখেন যে তার সামনে তার শিক্ষার্থীরা খারাপ হয়ে গেছে, একবার না একবার কি করেন, খারাপ লাগা কাজ করে, খারাপ লাগা কাজ backfire করে। তখন তারা ওইটার প্রতিবাদ করেন। এই কারণকে শিক্ষকদেরকে এমনভাবে রাখা হয়েছে এরা যেন অর্থনৈতিকভাবে কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন। একই কথা বলি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেদিন আমার এক ফ্রেন্ড দুঃখ করে বললেন কোটা ব্যবস্থা নিয়ে, যে শিক্ষকদের সন্তানদের জন্য কোটা কেন থাকবে। আমার নিজের দেখা একজন সচিব তার বিভিন্ন কাজের জন্য কত টাকা পান, আর শিক্ষক যারা আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সচিব কিন্তু একই পর্যায়ের, একই গ্রেডের, কিন্তু শিক্ষকদের সুবিধা শুধুমাত্র কি ওই বেতন ভাতায়, আর কিছু নাই। আর সচিব যারা আছে তাদের জন্য গাড়ি কেনার টাকা, বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তারপর গাড়ির যে ড্রাইভার তার জন্য আলাদা টাকা, তারপর বাড়িতে কাজ সার্ভেন্ট হিসেবে থাকে এদের জন্য। এখন ও বেশি কাজ করবে না ওই শিক্ষক বেশি কাজ করবে, উচিত জাস্ট তার, উপরের লেভেলের। উচিত তো ডেফিনেটলি তার করা। অথচ বিশ্বের প্রত্যেকটা উন্নত দেশগুলিতে যে পলিসি মেকিং করে, সে পলিসি মেকিং এর প্রথম ক্ষেত্রে কারা থাকে, শিক্ষকদের গবেষণার পরে যা আসে সেই ফলাফল কিন্তু পলিসিতে আছে, মানে ইমপ্লিমেন্ট ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করা গবেষক তো শিক্ষকরাই, শিক্ষক প্লাস শিক্ষকের সাথে কিছু স্টুডেন্ট, স্টুডেন্টস গবেষক তারাই, গবেষক পলিসি মেকার তো গবেষক শিক্ষক কিন্তু গবেষণা এক্স্যাক্টলি সরাসরি করেন না, তিনি করান করান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাট যেই আপনার যে ধ্রুবকগুলো যেটা আমরা বলি যে যেটা ধ্রুবক বা দেখায় পাথগুলো নির্ধারণ করতে হবে, এটা তো শিক্ষকই করতেছে। এটা তো শিক্ষকই করেন। যারা পিএইচডি করেন, পিএইচডি প্রথমে তো থিসিস করতে হয়, এমফিল করতে হয়, তারপর পিএইচডি করতে হয়, আস্তে আস্তে শিখে যেতে হয়। সুপারভাইজার যিনি থাকেন তিনিই কিন্তু পথটা দেখিয়ে দেন। এক্স্যাক্টলি। আমরা উপরের লেভেলের কথা না বলে, যেহেতু তুমি বলছো যে নিচের লেভেলের কথা, রুট লেভেলের কথা, যে হোম স্কুলের কাজটা কে করে? প্রাইমারি স্কুল। সে প্রাইমারি স্কুলের দিকে যদি আমরা নজর না দিতে পারি, শিক্ষকের সংখ্যা যেহেতু না বাড়াতে পারি, আর কোয়ালিটি সম্পন্ন শিক্ষক যদি না আনতে পারি, তাহলে আসলে কোনো কিছুই সম্ভব না। তো এখানে একটা ডাটা শেয়ার করবো আমি, যেটা হচ্ছে একটা গবেষণা পাওয়া গেছে, বাংলাদেশের 37% শিক্ষক সম্পূর্ণরূপে গাইড বই নির্ভর। এটা দোষটা আমি কোনোভাবেই শিক্ষককে দেবো না। শিক্ষক হিসেবে বলি যে আমি 37% না, আমার হিসেবে মেবি 80% প্লাস হওয়ার কথা আমার দেখা মতে। হ্যাঁ, তো এটা একটা গবেষণার ফলাফল, বাট আমি এখানে আসলে কোনোভাবেই শিক্ষকের দোষ কখনোই দেবো না। এটা ফার্স্ট অফ অল দেবো হচ্ছে আমাদের অবকাঠামোর দোষ, সেকেন্ড হচ্ছে আমাদের বাজেট, যেটা আসতেছেন যে
আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমাদের টিচারকে এডুকেট করার বা টিচারকে সম্মান করার ক্যাপাসিটি আমাদের নেই। যেমন যে কোনো বিশ্বে যদি বলি যে কত পার্সেন্ট আসলে বাজেট শিক্ষার ক্ষেত্রে থাকে, এটা বলা হয় হচ্ছে তাদের মানে যে কোনো দেশের জন্য তাদের বাজেটের 20%, 15 to 20% থাকে, যেটা বলতে পারেন যে জিডিপির 6 to 7% বা অ্যাটলিস্ট 5 to 7%। ভুটানে ছোট্ট একটা দেশ, তাই না? তাদের কনস্টিটিউশনে লেখা আছে যে শিক্ষার ক্ষেত্রে আমার বাজেট থাকতে হবে মিনিমাম 6% জিডিপির, তারা 7% দিয়ে রাখছে। একটা দেশের কনস্টিটিউশনে থাকতে পারে শিক্ষার জন্য, কত বড় হাই মেন্টালিটি তারা থটস চিন্তা ভাবনা করছে। সেখানে বাংলাদেশে কথা বলতে পারবেন 3%। নট জাস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সাউথ ইস্ট এশিয়ার ভিতরেও সবচাইতে লো। শিক্ষকদের বেতন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম কাদের? বাংলাদেশে ঠিকই যেটা হচ্ছে যে একজন প্রাইমারি শিক্ষক যদি, বিশেষ করে যেটা এখন দেখি আমরা, প্রাইমারি শিক্ষক বেশিরভাগ হচ্ছে ম্যাডামস, স্যারটা একটু কম হয়। বলাই তো আছে যে যাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই তারা হচ্ছে শিক্ষক হন। সেটা প্রাইমারি স্কুলে না, প্রাইমারি স্কুলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোয়ালিটি সম্পন্ন শিক্ষকদেরকে নেওয়া হয় না, ভাইভাতে ভর্ৎসনা করা হয়, বলা হয় যে আপনি তো এখানে থাকবেন না, ভাইভা দিতে আসছেন কেন। হ্যাঁ, এটা আমার মামাতো বোন, সে হচ্ছে আপনার বরিশাল ইউনিভার্সিটি থেকে উদ্ভিদ বিজ্ঞানে হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, গুড, সে চান্স পেয়েছে। সে যখন গিয়েছে বোর্ডে, তখন তাকে ফার্স্ট কোশ্চেন করছে, মানে যখন মানে ভাইভা বোর্ডে যখন ছিল, ফার্স্ট কথাটাই এটা ছিল যে তার সব কিছু দেখার পরে আপনি তো থাকবেন না। তাহলে কি তাকে ফার্স্টে ভৎসনা করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে না? তার ভিতরে যাচ্ছে যে আচ্ছা, তার মানে এখানে যারা আসে কেউ থাকে না, তার মানে ফিউচারে হয়তো আমিও থাকবো না, নিয়ে রাখি চাকরিটা। ওইটা বলার আরো কিছু কারণ আছে। দেখা যাচ্ছে শিক্ষকদের ট্রেনিং দেওয়ার পরে ওনারা চলে যাচ্ছেন, যার জন্য প্রতিনিয়ত আবার ট্রেনিং দিতে হচ্ছে, খরচ হচ্ছে। এর জন্য ওনারা চান যে এমন কিছু শিক্ষককে নিতে যারা এই চাকরিতে যুক্ত হলে তাদের কাছে মনে হবে কি এটাই যথেষ্ট, আর অন্য কোথাও যেতে হবে না। এটার কারণ কি ওইটাই না স্যার, যে হচ্ছে সম্মানই দেওয়া হচ্ছে না? ওইটাই তো আসল বিষয়, তো ওইটাই। তাহলে সেই রুট লেভেলে সেটা আমি ঠিক না করে আমি শুধু দিন দিন লোক খুঁজতেছি, তো লাভ হবে না। আমি তো ওইটাই বলছি যে আমরা যদি আসল জায়গাতে ঠিক না করতে পারি, শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাতটা ঠিক না করতে পারি, শিক্ষকদের ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি যদি এনশিওর করতে না পারি, তাহলে সেখানে আমরা যতই কারিকুলাম এইটা নেই ওইটা নেই, কখনোই ঠিক হবে না। বাট পয়েন্টটা তো ওইটাই যে শুধুমাত্র কারিকুলাম অ্যাডপ্ট করাই তো আমার উন্নয়ন না, আমার ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টটাই তো আমার উন্নয়ন। সেটার জন্যই তো এনাফ টাইম লাগবে, এনাফ এফোর্ট লাগবে, যেটা আমাদের পলিসি লেভেলে নাই। আমরা অনেক ক্ষেত্রে ফিনল্যান্ড, তারপর আইসল্যান্ড এদেরই করি। ওদের দেখা যাচ্ছে যে একটা ক্লাসে সর্বোচ্চ শিক্ষার্থী থাকে 20 জন, ক্লাসরুম থাকে বড়, ক্লাসরুমে শিক্ষার উপকরণ থাকে, এবং এই 20 জন শিক্ষার্থীর জন্য কিন্তু টিচার একজন থাকেন না, 2 জন থাকেন। স্যার এক্স্যাক্টলি, বাট আমাদের জনসংখ্যা যেরকম সেটার উপর বেস করে আমাদের এইরকম ফ্যাসিলিটিস দেওয়ার কোনো উপায় নাই, আমি জানি। বাট আমাদের তাইলে কি করতে হবে? তাইলে কি আমরা না গায়ে যে আমরা বসে থাকবো? স্লোলি ইমপ্রুভ করতে হবে। আমাদের ইমপ্রুভমেন্টটা স্লো হবে, বাট হইতে তো হবে। কেন? কিছুই না, আমরা অন্য উপরের লেভেলে গেলামই না। সবাই বলে যে বাংলাদেশের ইউনিভার্সিটি এত পেছনে, এই সেই, কেন পেছনে? কারণ বাংলাদেশের প্রাইমারি থেকেই তো গড়ে উঠতেছে না পোলাপান। বাংলাদেশের যেসব টিচার ভালো, তারা যেই পরিমাণ এফোর্ট দিতেছে, বাংলাদেশের যেসব স্টুডেন্ট ভালো, যারা অন্য জায়গায় বা বাংলাদেশে থাইকেই ভালো করতেছে, তারা যেই পরিমাণ এফোর্ট দিতেছে, হ্যাঁ, যদি আমরা প্রাইমারি থেকে ঠিকঠাক মতো একটা ইনফ্রাস্ট্রাকচার করার চেষ্টা করি, তাহলে তো ওদের উপরে থেকে প্রেশারটা কমবে না? যারা ভালো তারা ভালো করার জন্য আরও হবে না, আগাইতে পারবে না? আমার তো দরকার নাই একই সাথে প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটি সব একসাথে বিশ্বমানের করে ফেলি। আমি শুরু করি প্রাইমারি দিয়ে। প্রাইমারির টিচার, আমার এক্সিস্টিং টিচারদেরকে আমরা ট্রেন করি, দরকার হলে তাদের সাথে আমরা ওইভাবেই চুক্তি করি যে তুমি 5 বছরের আগে চাকরি ছাড়তে পারবা না, এই ইস্যু না হইলে।
ট্রেনিংটা তাইলে হচ্ছে এফেক্টিভ হইলো, সে 5 বছর অন্তত সে যা শিখছে সেটা তারা দিয়ে গেল। এই ক্ষেত্রে ঘটনা ঘটেছে যে আমাকে এক শিক্ষার্থী কল করেছে বলেছে স্যার আমার ভাইকে ভর্তি করাবো। বলে যে এই স্যার আছেন না, এই স্যার আছেন না, এই স্যার আছেন না। স্যার আপনারা নাই, আমার ভাইকে আর ভর্তি করাবো না। এক্স্যাক্টলি। না, আমাদের সময় আপনারা যারা ছিলেন তারা কিন্তু কেউই এখন নাই, কেউ নাই তো। কেউ নাই এখন। আমি কিছু 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 স্যারের কথা ট্রাই করছি, বাট আসলে কেউ নাই। যাই হোক, এখন শিক্ষাক্ষেত্রে আসলে রুট লেভেল থেকে চেঞ্জ না করলে আসলে কোনো কিছু হবে না। এখন এই রুট লেভেল থেকে চেঞ্জ না করার ফলাফল হচ্ছে বেকারত্ব, বা হচ্ছে এর আগে বেকারত্বের কারণটা আসলে রুট লেভেলে চেঞ্জ করার চেয়ে আরো বেশি হচ্ছে অতি বেশি সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণের প্রবণতা। বাংলাদেশে, আমাদের দেশে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় আছে বেসরকারি এবং সরকারি মিলে, এই পরিমাণ বিশ্ববিদ্যালয় থাকার কিন্তু কথা না। বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান, হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান, এখন হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান এবং সবচেয়ে রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। রাজনৈতিক যারা ওইখানে গিয়ে রাজনীতি করতে পারবে, তেল দিতে পারবে, বিশেষ করে সরকারি দলীয় লোক, মানে তেলবাজি করতে পারবে, রাজনীতি করতে পারে, তাদের চাকরি নিশ্চিত। বিসিএস ক্যাডার, প্রশাসন, এবং তারা কি পরিমাণ টাকা আয় করেছে সেটা আমরা জানি। স্যার আমরা কি বিসিএস ক্যারেক্টারকে খুব বেশি ফ্যান্টাসাইজ করে ফেলতেছি না বাংলাদেশে? অবশ্যই অবশ্যই। একজন বিসিএস ক্যাডার যদি সঠিকভাবে চলে, যিনি প্রশাসন ক্যাডারে আছেন, তিনি যদি সঠিকভাবে চলেন, যেই বেতন পান সেই বেতন পেয়ে কখনোই এইভাবে চলার কথা না। আর এখানে যেটা একটা কথা হচ্ছে, জান আমরা কর্পোরেট লাইফে যেটা তখন বলতে চাচ্ছিলাম, যে কর্পোরেট লাইফে আমরা কি ফেস করতেছি স্যার। বিশ্বাস করেন বাংলাদেশে চাকরির অভাব নাই, এটা আমি জানি, এটা আমরা গ্যারান্টি। যেহেতু আমি নিজে একটা প্রতিষ্ঠানের মালিক, ও নিজে একটা প্রতিষ্ঠানের মালিক, তো আমরা দুজন ছোট প্রতিষ্ঠান হোক, বাট আমরা তো রিয়েল লাইফ সিনারিও দেখতে পারতেছি। স্যার বাংলাদেশে চাকরির অভাব নাই, হয়তোবা ফুল প্রপোর্শনে হবে না, বাট টু বি ফ্র্যাঙ্ক ভালো চাকরি বাংলাদেশে আছে, আসল ক্যান্ডিডেট নেই। গার্মেন্ট সেক্টরের কথাই ধরো, গার্মেন্ট সেক্টরে প্রত্যেকটা বড় বড় পজিশনে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান লোকজন রয়ে গেছে। এক্স্যাক্টলি। ইয়োলো নাম তো আমরা সবাই শুনছি। ইয়োলো কিন্তু বেক্সিমকোর। ইয়োলোর হচ্ছে যে টপ ডিজাইনার, এটা কারা জানেন? সব পাকিস্তানি। আই পার্সোনালি নো দ্যাট। বাংলাদেশে এখন কিছু কিছু হচ্ছে, বিশেষ করে যে বিজিএমইএ ইউনিভার্সিটি, তারপর বুটেক্স এখন আগের চেয়ে অনেক ভালো পর্যায়ে গিয়েছে। এখান থেকে ভালো ভালো লোক উঠে আসছে, কিন্তু তাদের যে প্র্যাকটিক্যাল জ্ঞানটা দরকার সেটা ডেভেলপ হচ্ছে না, বিশ্ববিদ্যালয়গুলিতেও হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি যেটা বলি, এই যে আমার এক ফ্রেন্ড মাস্টার্সে পড়তে হয়েছে, এমবিএ করতেছে। ডিলের এমবিএতে খুব সম্ভবত 17-18টা মেজর ওরা অফার করতেছে, তার মধ্যে ম্যাক্সিমাম কি অনেকগুলা মেজর অন্য অনেক ইউনিভার্সিটি নাই। সমস্যাটা কই, অনেকগুলা মেজরের অনেকগুলা কোর্স সেলফ স্টাডি, তুমি বাসায় পড়া নাও, তাহলে আমি তাকে পে করতেছি কেন? ডিগ্রির জন্য। তাহলে ওই কোর্স ফি যে আমি দিচ্ছি, পার মেজর যে ফি দিচ্ছি আমি, কেন দিচ্ছি তাকে? এক্স্যাক্টলি, এইটাই তো হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। আমি একটা ইউনিক একটা সাবজেক্ট দেখে আমি গেছি, অ্যান্ড আমি গিয়া দেখলাম ওই সাবজেক্টে যখন আমার কোর্স করা হইতেছে 3টা 4টা 5টা কোর্স আমার নিজেই পড়তে হইতেছে। এটা কি ব্যবসা প্রতিষ্ঠান না? অথচ যদি তারা ভালো মতো পড়ায়া 5-10 বছরে একটা ভালো মতো নাম কামাইতে পারতো, ভালো কিছু রেজাল্ট বের করতে পারতো, মানে অটোমেটিকলি তাদের রিটার্ন চলে আসতো। এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, কিন্তু না, এই ব্যবসা প্রতিষ্ঠান আমার এটা থেকে খুব ফাস্ট এই তোলে। ম্যাক্সিমাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এগুলাই, জাস্ট নট ইউনিভার্সিটি, হাই স্কুল। আচ্ছা, এখানে একটা বুঝলাম ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে, ওটা ডিফারেন্ট ডিসকাশন, সেটা না গেলাম। কিন্তু এই ইউনিভার্সিটিগুলো বা সরকারি বলি, পাবলিক বলি আর প্রাইভেট বলি, যেটাই বলি না কেন, আসলেই কি একটা জব রেডি কোনো স্টুডেন্ট দিচ্ছে? কেমনে দিবে? কোনোভাবে দিচ্ছে না। কিভাবে? এখানে সিম্পল একটা এক্সাম্পল আমি উদাহরণ দিই, আমার বাস্তব সাবজেক্ট দিচ্ছে, হ্যাঁ কিছু সাবজেক্ট দিচ্ছে, বাট আমাদের যে কর্পোরেট সেক্টর আছে, যদি বলেন ডক্টরস, ডিফারেন্ট স্পেকট্রাম, ওটা আমরা কথাই বলতে পারবো না, ঠিক আছে। যদি বলেন হচ্ছে কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, যেমন ট্রিপলি বলেন, কিংবা হচ্ছে মেকানিক্যাল, কিংবা হচ্ছে সিভিল বলেন, এগুলো ডিফারেন্ট, ঠিক আছে। বাট আমাদের যে কর্পোরেট লাইফে যেই ধরনের ম্যান পাওয়ার বা এমপ্লয়িজ দরকার, যদি সেখানে আমরা আসি,
এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস যেটা প্রয়োজন হয় রেসপন্সিবিলিটি। আপনি কি আপনার কাজে রেসপন্সিবল কিনা ফার্স্ট, অ্যান্ড আপনার কাজের অ্যাটেনশন টু ডিটেল আপনার কাছে আছে কিনা। আপনি পারেন হিসাব পরের হিসাব। যখন আমার ফার্স্ট ইন্টারভিউ দেখি, একটা যখন জব পোস্ট করা হয়, বিশেষ করেন একটা সিঙ্গেল জব পোস্টের জন্য হয়তোবা আপনি 100, 200, 500 সিভি পেয়ে যাবেন। একটা ইমেল, একটা জব মেইল ঠিকমতো প্রলাপন করতে পারে না, দেন আপনি সেটা কীভাবে বেছে নেবেন যে এই এমপ্লয়িটা আমার অফিসে এসে বা আমার এই প্রতিষ্ঠানে আসা সে ভালো কিছু আমাকে আউটপুট দেবে। যে একটা ইমেল রেসপন্সিবলভাবে লেখার টাইম তার হাতে নাই, না সে কোনো ইমেলের হেডলাইন মানে ইমেলে একটা কোনো সাবজেক্ট দিচ্ছে, না কোনো ইমেল বডি লিখতেছে, জাস্ট একটা সিবি ফাইল আপলোড করে সে সেন্ড করে দিচ্ছে। অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, ওই যে ফাইলটা আপলোড করছে সে ফাইলের নাম মনে করেন নিউ এডিট 1, নিউ এডিট 2, নিউ এডিট 3, 3, 3, 4, 4, 4, 5। তার মানে সে বারবার এটা চেঞ্জ করে এক জায়গায় পাঠাচ্ছে, সে রিনেমটা পর্যন্ত সে করতে পারে না। তো ওই এমপ্লয়ি দিয়ে আমি আমার প্রতিষ্ঠানে করবোটা কি স্যার? কথা আছে, আমার প্রতিষ্ঠানে আমি একটা জিনিস খুব স্ট্রংলি মেনটেন করি আমার কোম্পানিতে, যে ইফ ইউ আর নট স্মার্টার দেন মি, ইউ ডোন্ট বিলং হেয়ার। যদি তোমার কাজে তুমি আমার চেয়ে স্মার্ট না হও, তাহলে তোমাকে দিয়ে আমার কাজ নেই। দ্যাটস ওয়াই আই এম ব্রিঙিং ইউ হেয়ার, যাতে তুমি আমাকে এমন কিছু দিতে পারো যেটা আমি বা আমার প্রতিষ্ঠানের অনেক জানেই না। দ্যাটস ওয়াই আই এম ওয়েলকামিং ইউ। অ্যান্ড তোমাকে যদি আমার শেখাইতে হয়, তোমাকে যদি আমার অ্যাটিকেট শেখাইতে হয়, তোমাকে যদি আমার রেসপন্সিবিলিটি শেখাইতে হয়, বা টাইম মেনটেন করে এটা করো ওইটা করো এটা করো, ইউ ডোন্ট বিলং হেয়ার, জাস্ট গো অ্যাওয়ে। প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলি তো এগুলি শিখানোর কথা, যদি এগুলি শিখে না আসে তাহলে তো আসলে মুশকিল। এর জন্য তো বাংলাদেশে যতই বলুক এত বেকার সমস্যা, এত বেকার সমস্যা, কাজের সময় লোক পাওয়া যায় না। ইন্টারভিউতে আসে না 200 সিবি অ্যাপ্লাই আসলে কল দিলে যদি এখানে 50 জনকে কল দেন স্যার 2 জন আসে। যেমন এই অনেকেই অনেক উচ্চশিক্ষিত হচ্ছে, হয়ে তারপর বিভিন্ন কাজ করছে, এলাকায় গিয়ে কৃষি কাজ করছে, তারপর খামার করছে, তারা কি সফল হচ্ছে না? হচ্ছে কৃষিকাজে এখন লোক পাওয়া যায় না, স্কিলফুল লোক পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ ডিগ্রি পাশ করে বাবু সেজে গেছে। আর আমি বলি, যদি কোয়ালিটিটা মেনটেন করা যায়, এনশিওর করা যায় শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে পরীক্ষার সময়, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশের 50% বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। পরীক্ষার সময় বলতে কোন পরীক্ষার সময় বলতে চাচ্ছেন? পাবলিক পরীক্ষাগুলিতে। আচ্ছা, আগে যেমন পাশ করতো 32%, 34%, 36%, এখন পাশ করে 90%। ওই পর্যায়ে নিয়ে আসুক, 97%, ওই পর্যায়ে নিয়ে আসুক, 50% বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। তার মানে কি আমরা এটা বলতে পারি না এবং যে এই ক্ষেত্রে দেখা যাবে বেকার সমস্যা দূর হয়ে যাবে। অ্যাকচুয়ালি এসএসসি পাস করবে না, কর্পোরেট লাইফে বেকার সমস্যা দূর হয়ে যাবে। এসএসসি পাস করবে না, ফেল করবে, অনেকে বিদেশ চলে যাবে, অনেকে কর্মমুখী শিক্ষায় চলে যাবে। যখনই কর্মমুখী শিক্ষায় চলে যাবে, দুই দিক দিয়ে লাভ হচ্ছে। একটা হচ্ছে স্কিলফুল জনগোষ্ঠী তৈরি হচ্ছে, এবং সেই জনগোষ্ঠীটা কিন্তু অতি অল্প বয়সে কাজে ঢুকে যাচ্ছে, বেকার থাকতেছে। আমরা এই যে আমি 24-25 বছর বয়স পরে এসে আমরা জব সেক্টরে ঢুকতেছি। আমি যখন 14,000 টাকা বেতনের চাকরিতে ঢুকলাম, তখন আমার যেই ফ্রেন্ড এসএসসি পরীক্ষা দিতে পারলো না, সে প্রতি মাসে 1 লাখ টাকা প্লাস ইনকাম করে। যখন 14,000 টাকা বেতন পাওয়া শুরু করছে, এজ এ ডিফারেন্স। তাহলে সে 1999 সাল থেকে আয় করা শুরু করেছে, আমি চাকরি শুরু করলাম 2009 সালে। তাহলে 10 বছরে সে আমার চেয়ে কি বেশি পরিমাণ আয় করেছে, এবং তার অধীনে এখন 30 জন লোক কাজ করে। এই যে অতি ডিগ্রিধারীর সংখ্যা কমাতে হবে। এই যে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং যে ডিগ্রি আছে, এটা যে অতিরঞ্জিত করছি আমরা, এটাকেই ডাউন করতে হবে। এবং এটা পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু ডাউন করা। এইটা যতদিন পর্যন্ত আমরা না করতে পারবো, আমরা শিক্ষাকে যতদিন পর্যন্ত এই যে কিছু গোষ্ঠীর হাতে ব্যবসা হিসেবে দিয়ে রাখবো, ততদিন পর্যন্ত আসলে অতি উচ্চ জ্ঞান সম্পন্ন লোক সংখ্যা বাড়বে, কিন্তু
বেকার সমস্যা বাড়বে। বাংলাদেশে আমাদের যে পরিমাণ কাজ আছে, আমাদের কৃষকরা যে পরিমাণ স্কিলফুল, যা অবিশ্বাস্য, পৃথিবীর অন্যান্য দেশ পারবে না। আর আমাদের প্রকৃতিগতভাবে আমরা যেই পরিমাণ অ্যাডভান্টেজ পাচ্ছি, পৃথিবীর অন্য কোনো দেশ কিন্তু পায় না। না, আমাদের জমিতে সাধারণভাবে একটু বীজ ফেলে রাখলেই কিছুদিন পর ফসল ফলবে, কোনো যত্ন করার দরকার নেই। যে বলা হয় না যে বাংলাদেশের মাটিতে সোনা ফলে, জাস্ট আমি ধানের বীজ ফেলে রাখলাম, ওখান থেকে ধান কিছু না কিছু আসবে, আমি কোনো যত্ন করব না, পানি দেব না, নিড়ানি দেব না, কিছু দেব না, তাও কিছু না কিছু ধান আসবে। পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু আসবে না। জাস্ট একটা বিসি পড়ে আছে রাস্তার পাশে, আমের আঠি, ওইটা যদি কেউ বিশাল গাছ হয়ে গেছে এবং গাছ থেকে আমরা ফল না পাই, ফলটা ভালো না হোক, কিছুদিন পরে দেখা যাবে ওখান থেকে আমরা কি পাচ্ছি? জ্বালানি পাচ্ছি, ফার্স্ট অফ অল হচ্ছে অক্সিজেন পাচ্ছি, অনেক কিছু ফার্স্ট অফ অল হচ্ছে অক্সিজেন পাচ্ছি এবং পরিবেশকে ঠান্ডা করতেছেন। রাফসান, তোর কাছে হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে, চাকরির সেক্টরে ইন্টারভিউ যখন নিস তখন কি ফার্স্ট ফেস করিস? যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি অনেক শুনে আসছি, আমি কর্পোরেটে অনেক বেশি ছিলাম না, আমি জাস্ট 3 মাসের একটা ইন্টার্নশিপ করছি, এরপরে আমি কোনো চাকরিতে ছিলাম না। বাট বন্ধুরা আস্তে আস্তে ভালো পজিশনে যাইতেছে, প্লাস ডিফারেন্ট ফেসবুক পোস্টে অনেক বড় বড় কোম্পানির বড় বড় লোকজন বলতেছিল যে আমরা স্কিলড লোক পাই না, আমরা রেসপন্সিবল লোক পাই না। তারপরে যখন হচ্ছে বিজনেস শুরু করলাম গত এক বছর 1.5 বছর ধরে, আমরাও এডিটর নিচ্ছি, মেইনলি আমরা ভিডিও এডিটরই নিতেছি। তো আমরা যে সার্কুলারগুলো দিতাম ফেসবুক গ্রুপে, সার্কুলারগুলোতে সবার নিচে এইটাই লেখা থাকতো যে প্লিজ ডোন্ট ইনবক্স মি। হ্যাঁ, মেইল অ্যাড্রেস দেওয়া থাকতো যে তোমার পোর্টফোলিও মেইল করো, প্লিজ ডোন্ট ইনবক্স মি। এখানে আমি অ্যাড করি, আমি তো মেইলই অফ করে দিয়েছি, আমি গুগল ফর্ম তৈরি করে দিয়েছি যাতে হচ্ছে আরও ইজিলি অ্যাপ্লাই করতে পারে। মেইল তো করা অনেক পরের বিষয়। ওকে, কন্টিনিউ। সো তখন দেখা গেছে যে মেইল আসতো 10টা, ইনবক্স আসতো 5টা 7টা। অ্যান্ড প্রথম দিকে আমি খুবই স্ট্রিক্ট ছিলাম, আমি ইনবক্সের মেসেজ দেখতাম, রিপ্লাই দিতাম না। মেসেজ রিকোয়েস্টে আসতো তো দেখলেও ওরা বুঝতো না, কারণ যে আমার একদম প্রথম ইনস্ট্রাকশনটা ফলো করে নাই, সে কিভাবে আমার সাথে কাজ করবে, বা তার সাথে আমি কেমনে কাজ করব, তার আমার একটা বেসিক কথা তার বলে। আইকিউ লেভেলই তো লো। এক্স্যাক্টলি স্যার, তারা কিন্তু ইউনিভার্সিটি পাস করা বলবেন, তারা কিন্তু তারা সিভি দিয়ে দিচ্ছে, পোর্টফোলিও দিতে বলেই সিভি দেয়, সেখানে দেখা যায় যে অমুক পোর্টফোলিও সিভি ইউনিভার্সিটি বিশাল পার্থক্য, তাই সিভি পোর্টফোলিও নাই। পোর্টফোলিও দেয়, সিভি অনেকে পোর্টফোলিওর সাথে সিভি দেয়, অনেকে শুধু সিভি দেয় যে আমি একটা মেইল আজকেও সিন করে রেখে দিয়ে এসেছি, আজকে না সরি পরশুদিন সিন করে রেখে দিছি। আমি পোর্টফোলিও শেয়ার করতে বলছি, সে তার সিভি দিয়ে রাখছেন, সিভির কোথাও পোর্টফোলিও লিঙ্ক নাই, তার সিভি দিয়ে আমি কী করব? সো এই জিনিসটা আনফর্চুনেটলি উইথ টাইম আমার এখন ইনবক্সে রেসপন্স করতে হইতেছে, বাধ্য হয়ে। কারণ শুধুমাত্র মেইল থেকে আমি ওই রকম লোক পাচ্ছি না। আমি ইনবক্সেও ট্রাই করে, ইনবক্সে যাদের মেসেজ আসতেছে তাদেরটা ট্রাই করে দেখতে হইতেছে। অ্যান্ড আমি এখন অ্যাকচুয়ালি রিলেট করতে পারি যে কর্পোরেট সেক্টরেও সেম অবস্থা। 100%। আমি যেটা শুনে আমার আসছি, যখন মেইল আসে, আমি বললাম না যে আমার কিছু আইটি কোম্পানি যখন আমার কিছু এক্সট্রা ম্যান পাওয়ার প্রয়োজন হয় বছরে কিছু টাইমে, তখন দেখা যাচ্ছে 3 মাস 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল ভাবে আমার 20-30 জন হায়ার করতে হয়, যেমন কিছুদিন পরে করব। ওখানে 400-500 সিভি চলে আসে। 400-500 সিভি থেকে তো সব কিছু দেখা পসিবল না। ফার্স্ট টাইম যেটা করি, যে হচ্ছে সিভি সাবজেক্ট দেয় নাই বা বডি দেয় নাই, ইমেল সাবজেক্ট বা ইমেল বডি দেয় নাই, ইমেলই ডিলিট। আমি ঢুকেই না ওখানে, আমার ওই টাইম নাই স্যার ওয়েস্ট করার মতো। ফার্স্টে ওটা ডিলেট। সেকেন্ড আসি, এবার হচ্ছে সিভি দেখি, আমি হাসবেন, সিভিতে আমার উল্লেখ করা হচ্ছে যে সিভিতে একটা ছবি অ্যাটাচ করবেন, বিকজ ছবির রিজনটা হচ্ছে খুব নেসেসারি না, বাট কিছু সময় নেসেসারি যে তার পার্সোনালিটি বা অ্যাটিটিউড ছবিতে বোঝা যায়। এটা অ্যাজ এ হায়ারিং প্রসেসে আমার শিখে ফেলছি জিনিসটা। একজন ছবি দিয়েছে, সে খাটে শুয়ে আছে, সেলফি তোলা, সেই ছবি দিয়েছে। আরেকজন ব্রিজের উপরে বসে দিয়েছে এভাবে, সেই ছবিটা সিভিতে। হাউ প্যাথেটিক। বাট হ্যাঁ, এটা গুড থিং হচ্ছে যে আমি তাকে মানে রিজেক্ট করতে পারছি, আমার জন্য সে নিজেই হেল্প করছে।
অ্যান্ড সিবি, একটা সিবি আসার পরে কর্পোরেট লাইফে পুরো সিবিটা দেখে সর্বোচ্চ গেলে 6 সেকেন্ডে পুরো সিবি। আমরা জব যখন অ্যাপ্লাই করি সিভিতে ফার্স্ট যেটা করি আমরা এডুকেশন দিই। স্যার এডুকেশন তো দেখেই না, এডুকেশন কেউ দেখেই না, কোনো কর্পোরেট লাইফে এডুকেশন দেখে না, ফার্স্টে দেখে এক্সপিরিয়েন্স। আমি নিজে দেখি সবাই এক্সপিরিয়েন্স যদি না থাকে ফ্রেশার বলতে পারেন, ফ্রেশার কি করবে, তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কি আছে, ফার্স্ট চোখে যায় ওইটা। এডুকেশনের দিকে কেউ চোখই দেয় না, এডুকেশন সবার লাস্টে দেখা হয়, ফার্স্টে তার নামটা দেখা হয় ফর শিওর। ইমিডিয়েট চোখ চলে যায় হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে। এক্সপিরিয়েন্সে যে চিন্তা করেন 6 সেকেন্ডে যদি আপনার সিভিতে স্ট্যান্ড আউট হইতে হয়, 6 সেকেন্ড, এটা কম ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 6 সেকেন্ড, 2 সেকেন্ডও হয়ে যায় অনেক সময়, তাকাইলেই বুঝে ফেলান যে এই সিভি বাদ, আগে কিছু লাগে না। তো সেখানে আপনি ফার্স্টে দিয়ে রাখেন আপনি কই পড়ছেন, কি পড়ছেন না পড়ছেন। আবার কিছু কিছু ছেলের মেয়ে সিভি বানায় 5-6 পেজ, তারা জানেই না সিভি কিভাবে বানাইতে হয়। এইটা এখন অনেকেই বলতে পারে যে এই যে আমরা ভিডিও এডিটর হায়ার করি, সো অনেকেই বলতে পারে যে আচ্ছা এটা তো কোনো মানে কি বলে ইউনিভার্সিটির ইয়ে থেকে আসে নাই, হয়তো সাবজেক্ট রিলেটেড যারা জবে অ্যাপ্লাই করে, যারা ওই ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আসছে, তারা যার যে সাবজেক্ট রিলেটেড জবে অ্যাপ্লাই করে তারা হয়তো ভালো সিভি দেয়, তার ইউনিভার্সিটিতে শিখে না, একদমই না। যদি এরকমটাই হইতো তাহলে গলির মোড়ে মোড়ে কম্পিউটারের দোকানে লেখা থাকতো না এখানে সিভি বানানো হয় এক্স্যাক্টলি। অ্যাটলিস্ট এই মোমেন্টে যখন মোটামুটি আশেপাশের কারো না কারো ল্যাপটপ বা কারো না কারো পিসি আছে, এর যুগ, আমরা একটা মানে কি বলবো, মানে আমরা এই ডিজিটাল যুগে এখানে আইসাও কেউ একজন মানে এই ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টরাই সিভি বানাইতে পারে না। অ্যান্ড এটা জাস্ট এমন না, আমি অ্যাকচুয়ালি আমি আমার আশেপাশের অনেকের সিভি দেখছি, আমি সিভি বিশেষজ্ঞ না, বাট আমি এইটুকুই করতে পারি, সেন্স করতে পারতেছিলাম যে তারা সিভিতে কতটুকু এফোর্ট দিচ্ছে। হ্যাঁ, অথচ সিভি হইতেছে আপনার চেহারার আগে আপনার এমপ্লয়াররা সিভি দেখবে, ফার্স্ট ইমপ্রেশন, তারপরে দেখবে হচ্ছে আপনি চেহারা, আপনি কেমন কথাবার্তা বলেন। অথচ সেইখানে যারা 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ে আসতেছে তারা পর্যন্ত একটা ভালো মতো সিভি বানাইতে পারে না, তারা অ্যাপ্লাই করার একটা মেইল করার নিয়ম কানুন। এটা একটা কি মানে রিজন হতে পারে কি এটা না, যে হচ্ছে আমরা যখন এডুকেশন, আবার সেই এডুকেশনে ফিরে যাচ্ছি, ছোট থেকে হোক বা বড় লেভেলে এসে হোক, যে আমাদের যারা গাইড করবে গুরু, আমাদের গুরু যে শিক্ষকরা, তাদের তো ট্রেনিং ঠিক দেওয়া হচ্ছে না। এটা দোষ তাদের না, এটা দোষ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের পলিসি মেকারদের। এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দোষ তাদের। তারপরেও কিছু অন্যভাবে নেবেন না, কিছু শিক্ষক থাকে যারা একটু কমফোর্ট জোনে পছন্দ করে, সো তারা আছে। তো গেল এই, কিন্তু তাদের কিন্তু একটা ধরা বাঁধা স্ট্রাকচার থাকে যে আমি এটুকু জানি, এটুকুর বাইরে কোনো স্টুডেন্ট কোনো অ্যান্সার দিবে, দ্যাট মিনস ইটস এ রং অ্যান্সার আর নেগেটিভ ইম্প্যাক্ট। সৃজনশীল যেটা বলে, আমরা যে সৃজনশীল কারিকুলাম ছিল বা আছে, এটা কিন্তু ইমপ্লিমেন্ট একদিকে ভালো ছিল, একদিকে খারাপও ছিল। সো আমি বিশেষজ্ঞ না, বিশ্লেষণ করবো না, বাট এটা ইমপ্লিমেন্টেশন কি এভাবে হতে পারতো না যে ঠিক আছে ইউ বি ক্রিয়েটিভ অ্যাজ মাচ এজ ইউ ক্যান, অ্যান্ড টিচার আরও বড় ক্রিয়েটিভের চাইতে, কারণ ডেফিনেটলি একজন স্টুডেন্টের ক্রিয়েটিভ যাচাই করতে হলে টিচারকে হতে হবে তার চেয়ে বড় ক্রিয়েটিভ। অবশ্যই। বাট বাংলাদেশের টিচার কয়জন ক্রিয়েটিভ, অ্যান্ড কতজন টিচার হচ্ছে ক্রিয়েটিভভাবে কোশ্চেন করতে পারে বা ক্রিয়েটিভভাবে শিখাতে পারে, এইটার তো সেই ট্রেনিং দেওয়াই হচ্ছে না। বাট না দেওয়ার পরেও কেন সৃজনশীল জিনিস আনা হলো, এবং পরবর্তীতে এই যে ধরা বাঁধা গণ্ডি যখন জব ক্ষেত্রে আসতেছে, এই স্টুডেন্টে তো জবে আসতেছে, তারা কিন্তু এই গণ্ডির বাইরে চিন্তা করতে পারতেছে না, বা একটা সিবি তারা ওই যে বললাম 6 সেকেন্ড কিভাবে স্ট্যান্ড আউট হবে সেটা পারতেছে না, ক্রিয়েটিভ হতে পারতেছে না। এটা তো আমি তো যতটুকু জানি যে এইচএসসিতে সিবি অথবা মেইল দেওয়ার একটা প্রক্রিয়া প্রতি বছরই আসে। এখন পরীক্ষা আমাদের সময় আমি দেখিনি, আপনি এখনো আছে। আচ্ছা, মেইল লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে পাঠাতে হবে, সবকিছুই তো আছে, তারপর কেন পারছে না? এটাই তো কোশ্চেন। এইটাতে আমার একটা আমি অ্যাকচুয়ালি হচ্ছে রেজনের আগের কথার থেকে টাইনা রিলেট করতেছি। আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি হচ্ছে আমার প্রথম ম্যানেজমেন্ট কোর্সের যেটার মিড টার্ম বলে, মিড টার্ম মনে হয় 30 মার্কের ছিল, 30 মার্কে আমি পাইছিলাম 12, হুইচ ইজ কোনো মতে পাস। 40%। হ্যাঁ 40%।
কেন? আমি কিন্তু একদম বইয়ে যা আছে তা লিখছিলাম, কিন্তু আমি 12 পাইছি। কারণ আমার টিচার যে ছিল, টিচার যিনি ছিলেন, তিনি দেখতেন হচ্ছে কে কত ক্রিয়েটিভ। সমস্যাটা কই হয়, এরপরে কি হয়েছে, এরপরে ম্যানেজমেন্টে আমার ফুল মার্ক হচ্ছে যে এই সিটিটি মিলে আমার 80+ আসছে, 85+ আসছে। সো এইখানে ইস্যুটা কই হয়, আমাদের ওই টিচার এরপরে আমাদের ইউনিভার্সিটিতে বেশি দিন থাকেন নাই, থাকতে থাকতে পারেন পারেন নাই। নাই। পারে নাই। ইস্যুটা কি, যারা ক্রিয়েটিভ টিচার, যারা বুঝায়া পড়াইতে চায়, তারা তাদেরকে যেই পরিমাণ ফ্রিডম দিতে হয়, তাদেরকে যে পরিমাণ স্পেস দিতে হয়, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলা হোক, পলিসি হোক, সেটার জন্য রেডি না। তাদের নামে কমপ্লেন তখন- বক্স ভরে যায়। এক্স্যাক্টলি, তখন হচ্ছে স্যারের এই যে এটা আসে যে কেন এরা ইমেইল লিখতে পারে না বা সিভি বানাইতে পারে না। কারণ আমাদের একটা বাধা ধরা স্ট্রাকচার আছে, বইয়ের স্ট্রাকচার। এর বাইরে যদি আপনি কিছু করতে যান, কিছু ডিফারেন্ট ওয়ে শিখাইতে যান, তাইলে আপনি দেখা যাবে আপনি পারেন না বা আপনার ইটা নয়, ফ্লেক্সিবিলিটিটা নাই। আমিও এখন অনেকের সিভি বানায় দিতে যাই। আমি রিসেন্ট সিভি ট্রেন্ড অনেক চেঞ্জ আসছে। আগে যেটা ছিল যে সিভিতে শুরুতেই আমার স্কুল কলেজ থাকবে, তারপরে এক্সপিরিয়েন্স থাকবে, শেষে বাবা মা জন্ম জন্ম এসব থাকবে। প্রয়োজনই নেই। এক্স্যাক্টলি, এখন সিভির যে এখন ট্রেন্ড চেঞ্জ আসছে হচ্ছে আগে। সেটা হচ্ছে শুরুতে এক্সপিরিয়েন্স থাকবে। এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে ওই ফিল্ডে তোমার কোনো নিজের থেকে যে কাজ আছে, কোনো এক্সাম্পল আছে, এগুলা থাকবে। অ্যান্ড এরপরে শিক্ষা থাকবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে। আমি যতবার এই জিনিসটা যাদের সিভি বানাই দিতে গেছি বা যাদেরকে সিভি হচ্ছে হেল্প Suggest করতে করতে গেছি, গেছি। সাজেস্ট করতে গেছি, তারা আমার সাজেশন নেয় নাই। তারা আটকে আছে, একটা সিস্টেম আটকে আছে তারা একটা। এক্স্যাক্টলি। সো ওইটাই যে যারাও আগে শিখছে, তারাও ওইটুকুই শিখছে যে আমি এখানে এটা দিব, এটা দিব, এটা দিব, আমরা কেন এটা দিব সেটা শিখে নাই। আমি যে ইংলিশটা লিখবো, মেইলে আমি ইংলিশটা লিখবো, এটার অর্থ কি জানে না। না, ওইটা তো আছে, ওই যে বললাম না, Class- ডিজেনারেসি। ক্লাস 4-5 বাচ্চারা রিডিং পড়তে পারে না। আইকিউ লেভেল শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আইকিউ লেভেল, যে কোনো কাজের ক্ষেত্রে। আমি আইকিউ লেভেল যদি আমার না থাকে, আমি কিন্তু কোনো কাজ দ্রুত করতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। এবং এই আইকিউ লেভেল শেখার ক্ষেত্রে আমাকে আশেপাশের বিষয়গুলি থেকে শিখতে হবে, উন্মুক্তভাবে চিন্তা করতে হবে। এবং উন্মুক্তভাবে চিন্তা করার পদ্ধতি আমরা শিক্ষকরা দেই না। কারণটা হচ্ছে কি, আমি 2000 এমনি খাতা দেখতাম না। 2019 সালে প্রথম খাতা দেখতে যাই, তখন আমি এসএস হারমান ম্যানের কলেজে শিক্ষকতা করি। তখন এসএস হারমান ম্যানের কলেজে একটা বিষয় ছিল যে নবম, দশম, 11, 12 এই 4টা ক্লাসে ক্লাস নিতে হবে লেকচারারদের। ওই হিসাবে আমি ইডিসি বোর্ডের যে ফর্ম আছে ওইটা পূরণ করছি। আমার ওই বছর এসএসসি পরীক্ষা খাতা দেখার চিঠি আসছে, যেতে হবে অফিসিয়ালি, যেহেতু চিঠি এসেছে যেতে হবে। গেলাম, যাওয়ার পরে ওনারা একটা ধরাবাঁধা নিয়ম করে দিয়েছেন যে এইভাবে এই উত্তরগুলি দেখতে হবে। তখন আমি দাঁড়ালাম যে স্যার, আমি একটু কথা বলতে চাই। বলেন। বললাম স্যার, এই যে এই গাণিতিক সমস্যার সমাধানটা করলেন, উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর আপনারা এক নিয়মে করে দিলেন, কিন্তু এখানে 5টা রাশি আছে এই সমীকরণে, আমি 5টা দিয়েই কম্পেয়ার করতে পারি। স্টুডেন্টরা যদি 5টা দিয়ে করে তখন আপনি কি করবেন? বলে যে না, এই নিয়মে করতে হবে। আমি বললাম না স্যার, এটা মানা যাবে না। এটা আসলে মানা যাওয়ার মতো না। এবং আমি খাতা দেখতে গিয়ে দেখলাম যে কিছু কিছু স্টুডেন্ট এত সুন্দরভাবে লিখছে বিভিন্ন পদ্ধতিতে, অবাক করার মতো। এখন আমি যদি তাদেরকে নাম্বার না দেই, তারা কি, ডিমোটিভেট, তাদের ক্রিয়েটিভিটি থাকবে? থাকবে না। এখানে একটু ফানি কোশ্চেন বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যেটা আমরা অ্যাজ এ স্টুডেন্ট বলছি, অথবা আপনারা বলছেন কিনা আপনাদের লাইফে আমি জানি না, বাট আমাদের খাতার রেজাল্ট যদি খারাপ হয় বা কিছু হয়, যদি নিজেরা কিছু লিখতে যাই, সেটা হায়ার লেভেলে এসে করিনি, বাট ছোটবেলায় এটা বেশি করছি যে আজকে মনে হয় স্যার বউয়ের সাথে মারামারি করছে, ঝগড়া করে আসছে, না, না, এই জন্য এটা- খাতা খারাপ দেখছে। এটা বলে তো। হ্যাঁ, এটা আমরা বলছি স্যার, এটা ফ্রাঙ্কলি যেমন বলছি এক সময়। আরো কিছু বিষয় আছে, যেমন
এমন কথাও শুনতে হয় আমাকে যে আপনি ফিজিক্সের টিচার, কেন বাংলা ভাষা দেখতে যান? আচ্ছা, একটা বাক্যতে যদি ওই যে গল্পটা বলছিলাম তোমাদেরকে, তোমাদের সাথেই ছিল, তোমাদের ফার্স্ট বয় কে ছিল? সাদ্দাম হোসেন। সে ছিল অনেক পড়ুয়া এবং অত্যধিক ভদ্র ছেলে। সে পরে বুয়েট থেকে পাশ করেছে, পরে মনে হয় ডুয়েটের টিচার হয়েছিল, এখন কোথায় আছে জানি না। ও সর্বদা প্রতিটা পরীক্ষায় রিটেনে 75-এ 75 পেত, টেস্টে 74 পেয়েছিল। 74 পাওয়ার পরে একটা সংজ্ঞাতে কেটে দিয়েছিলাম। কেন? আগের শব্দটা পরে, পরের শব্দটা আগে। শব্দ যদি চেঞ্জ হয়ে যায়, স্থান পরিবর্তন করে, অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। ও জাস্ট অনেক ভদ্রভাবে বললো যে স্যার আমি এখানে 75-এ 74 পেয়েছি স্যার, এই সংজ্ঞাটা কোথায় ভুল হয়েছে সেটা যদি আপনি আমাকে বলতেন তাহলে আমার উপকার হতো। তারপর আমি তাকে বললাম, বলার পরে বলে স্যার আমি এই সংজ্ঞাটা আগে ভুল লিখে নাম্বার পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই ভুলটা ধরিয়ে দিয়েছেন। কিন্তু এখনকার শিক্ষার্থীরা এই যে শিক্ষার্থীর যে হাম্বলনেস, যে টিচারের প্রতি, টিচার যে আমার গুরুজন, এটা যেটা ছিল বা আমাদের সমাজ যেটা ছিল বা আমি এখন এখনো বলে যে স্যার আপনি এখানে নাম্বার কম দিয়েছেন কেন আমাকে? ইটস লাইক এ থ্রেট রাইট নাও। এখন আমাকে বলতে পারে না, আমাকে বললে মানে আবার কথা শুনে যায়। আমি তখন বলি যে আসো, বসো আমার সাথে, যে তুমি কাকে নিয়ে বসবে, বসো। আমি যা করছি, যেখানে নাম্বার কম দিচ্ছি তোমার ভালোর জন্য দিচ্ছি, শুধরানোর জন্য দিচ্ছি। আমি তোমার সাথে ইলিগাল কোনো কাজ করছি না। আমি আমার অন্তর থেকে বলতে পারবো তোমাকে আমি বকা দিয়েছি, তুমি আমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছো, যার জন্য তোমাকে আমি নাম্বার কম দেব, এমনটা কোনো অবস্থাতেই আমাকে দ্বারা হতে পারে না। যদি হয় তাহলে আমি আল্লাহর কাছে মানে অবশ্যই তোমার কাছে কি থাকবো, ঠাকা থাকবো। এটা যখন বলি তখন চুপ হয়ে যায়। প্রথম দিকে একটু ঝামেলা করে, ফার্স্ট ইয়ারের দিকে, পরের দিকে আর ঝামেলাটা করে না, কেটে যায় এবং শেষের দিকে বলে যে স্যার ইউ আর রাইট, আপনার জন্য কিছুটা শিখেছি। এবং ইউনিভার্সিটিতে যখন যায় তখন আরো বেশি বুঝতে পারে। তো তার আগ পর্যন্ত যে আমাদের একটা স্টার্টিং বা একটা ভিত্তিটা বপন করে দিয়েছেন। এই জিনিসগুলি যদি সবার মধ্যে থাকে, শিক্ষকদের সবার মধ্যে থাকা তো সম্ভব না। এই নাই বলেই ঝামেলাগুলো। শুধু তো শিক্ষকের দায় না, এত শিক্ষার্থীও দায় আছে। শিক্ষার্থীরও দায় আছে। সবচেয়ে বড় দায় হচ্ছে পারিবারিক দায়। পারিবারিক শিক্ষাটা যদি না থাকে, স্ট্রং না। একটা বিষয় ওই যে বললা যে হোম স্কুলিং, এটা আসলে প্রত্যেকটা পরিবারেই আছে, কম আর বেশি। আমি আমার ওয়াইফের সাথে কি ব্যবহার করছি সেটা দেখে কিন্তু আমার ছেলে শিখছে এবং পরবর্তীতে তার স্ত্রীর সাথেও কিন্তু সে কি করবে, ওই ব্যবহারটা করবে। এবং শুধু এটা না, সে বাইরে বের হলে সেটাই কাজ করবে এবং সে জানবে যে আমি যদি কোনো খারাপ কাজ করি আমার পরিবার কিন্তু মানবে না। যেমন আমি প্রচুর বেড়াতে যাই, সুযোগ পেলেই বেড়াতে যাই এবং আমার টাকা জমানোই হয় কি করার জন্য, বেড়াতে যাওয়ার জন্য। আপনার একজন আছে যে বেড়াতে যাই এবং আমার ছেলেকে মনে হয়, বড় ছেলে যদিও দেশের বাইরে যায়নি, 35+ জেলাতে ঘুরিয়েছি মাশাআল্লাহ। বড় ছেলেকে, যার বয়স সেই যে লার্নিংটা পাচ্ছে, লার্নিং, সে বিভিন্ন জায়গায় জানতে পারে যে এই জেলাটা এদিকে, অনেক কিছু জানতে পারে। সেদিন আমি ভুলক্রমে একটা ময়লা অন্য জায়গায় ফেলেছি, মানে গাড়ি থেকে। ঈদের পরের দিন বেড়াতে গিয়েছিলাম, রোজার ঈদের পরের দিন। আমার ফ্রেন্ড আছে মুন্সিগঞ্জের গজারিয়া থানায়, ওখানে গিয়েছিলাম। এখন কোনো কারণে আমি জানালা দিয়ে টিস্যু ফেলছি। সে ওই তার পাশের আরেকজন আছে আমার ফ্রেন্ড, তাকে বলতেছে আমার বাবা কিন্তু কখনো এই কাজ করে না, আজকে করতে মানে বাধ্য দেখলাম। এখন সে কিন্তু কোনোদিন এই বিষয়টা আমাকে বলেনি, কিন্তু সে নোটিশ করেছে। আপনার 12 বছরের ছেলে, 12 বছরের ছেলে। লার্নিং, দিস ইজ কল্ড হোম স্কুলিং। এটাই আমরা বলতে যাচ্ছিলাম। এই হোম স্কুলিং প্রত্যেকটা বাড়িতেই আছে, সেটা সরাসরি আছে অথবা ইনডিরেক্টলি আছে, মানে গোপনীয়ভাবে আছে, কিন্তু হোম স্কুলিং আছে। এই হোম স্কুলিংটা যখন ভালো হবে যে কোনো পরিবারে,
যে একটা কথা আছে না, গাছ যদি ভালো হয় তার ফল কি হয়? মিষ্টি। ভালো হয়। আবার একটা কথা আছে যে হোম স্কিলিং যদি ফার্স্ট চাইল্ডকে ভালোভাবে দেওয়া যায়, সেকেন্ড চাইল্ড অটোমেটিক শেখে। যেমন বাংলাটা কথা আছে, আগের হাল যেদিকে যায় পিছের হাল সেদিকেই যায়। আগের হাল যেদিকে যায় পিছের হাল সেদিকে যায়। এটা হচ্ছে আপনার তো অ্যাটলিস্ট ফর একজনের জন্য হয়তো ওই লেভেল ডেডিকেশন দিতে হবে যাতে সেও কিছুটা সাপোর্ট দিতে পারে পরের চাইল্ডকে, সাথে আপনারা বা এজ এ প্যারেন্টস তো আমরা আছি। তো ওটার সাথে সাথে একটা জিনিস আছে, যেমন এই যে বর্তমানে এত আধুনিক যুগ, এত টেক, এত এআই, এত ইন্টারনেট ফ্যাসিলিটি, যেটা আমাদের ছিল না, আপনাদের তো ছিলই না আপনাদের লাইফ ওই টাইমটাতে, হয়তো ছিলই না এইভাবে। আধুনিক যুগ না বলে আমরা বলতে পারি যে টেকনোলজির যুগ। হ্যাঁ, whatever. আধুনিকতা অন্য বিষয়। এত অনেকে কিছু করে যেটা স্যার, আমাদের লার্নিং করার ক্যাপাসিটি এত জায়গা আছে, আমাদের এত জায়গায় শেখার ক্যাপাসিটি আছে, তারপরও সে আবার আসি, তারপরও কেন আমরা একটা সিভি লিখতে পারি না? এটার রেজাল্টটা আসলে যে বললাম না, কোন জায়গা থেকে আসতেছে? বললাম না আইকিউ। তাহলে তোমরা তো সিভি লিখতে পারো না, তাহলে তার চেয়েও আরো একটা দুঃখজনক বিষয় বলি, একটা অ্যাপ্লিকেশনের বিষয় লিখতে পারে না। সাবজেক্ট বিষয় যেমন মানে বিষয় লেখা কি? অনুপস্থিতিজনিত আবেদন লিখবে না, অনুপস্থিতিজনিত ছুটির আবেদন, অনুপস্থিতিজনিত আবেদন। সে কিন্তু বাংলায় কি পেয়ে এসেছে? A+ পেয়ে এসেছে। এটা আসলে আমার মনে হয় না তাহলে এই এই সিবির, আমার এই কথাটা শুনে কি সিবির দুঃখটা চলে যাচ্ছে কিনা? কমতেছে কমতেছে, কিছুটা হলেও কমতেছে। এখন কথা হচ্ছে যে আমরা এই ইন্টারনেটের যুগে, আধুনিক যুগ তো নাই বললাম, তো ইন্টারনেটের যুগে মানুষ শিক্ষাটাকে বাদ দিয়ে ইনফ্লুয়েন্সার হচ্ছে। তারা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্সার হওয়ার ট্রাই করতেছে, হুইচ ইজ নট ব্যাড। আমি খারাপ বলবো না এটা স্যার, এটা ওইভাবে খারাপ বলবো না, বাট আমি কোন ডেমোগ্রাফিকে বা কোন আঙ্গিকে কাজ করতেছি অ্যাজ ইনফ্লুয়েন্সার, যেটা আমার পরিবার, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সমাজে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে, ইটস গুড অর ব্যাড। ইনফ্লুয়েন্সার হতে হবে কাদেরকে? ওই অনলাইন ইনফ্লুয়েন্সার হয়ে লাভ নাই। একটা মাধ্যম হতে পারে, আমাদের তো আমাদের সময় কি ইনফ্লুয়েন্সার ছিল না? অবশ্যই ছিল। প্রত্যেক শিক্ষক তার ইনফ্লুয়েন্সার, শিক্ষার্থীর জন্য ইনফ্লুয়েন্সার, প্রত্যেক বাবা মা ইনফ্লুয়েন্সার যদি হতো কারা? সমাজে যারা অধিপতি, যারা বড় বড় পজিশনে আছে, তাদের কাজ দেখে কি হবে? তারা উৎসাহিত হবে। বরঞ্চ তাদের কাজ দেখে এখন অনেকে নিরুৎসাহিত হচ্ছে। তারা এত দুর্নীতি করছে, সেটা দেখে যদি উৎসাহিত হয় এবং উৎসাহিত হচ্ছে, যার জন্য সমাজে দুর্নীতি বেড়ে যাচ্ছে। আগে দেখা যেত, আমাদের ধর্মীয় মতে যদি বলতে চাই, আমাদের কি আসলে ইনফ্লুয়েন্সার দরকার আছে? দরকার আছে। যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ফলো করে, আসলে কি কারো দরকার আছে? আর কারো দরকার নেই, আর কারো দরকার নেই। এই সমাজে ইনফ্লুয়েন্সারের দরকার নেই তো। এখানে এই যে আমরা ইনফ্লুয়েন্সার হচ্ছি, ইন্টারনেট আছে, এত কিছু আছে, হাতে অনেক অপরচুনিটি। এইগুলি হচ্ছে অনেক ক্ষেত্রে টাকা কামানোর ইনফ্লুয়েন্সার যারা আছে, বিভিন্ন ভিউ বাড়িয়ে টাকা কামায়, সেটা আলাদা বিষয়। ওটা অন্য স্পেকট্রাম। কথা হচ্ছে স্যার, এত কিছু করতেছি আমরা, আমাদের এডুকেশন সিস্টেম তো বুঝতেই পারতেছি বেহাল দশা বা ঘুনে খাওয়া একটা এডুকেশন সিস্টেম। এটা আমি কারিকুলাম বলবো না, এটা এডুকেশন সিস্টেম বলবো। কারিকুলাম এক জিনিস, এডুকেশন সিস্টেম আরেক জিনিস। তো আমি এডুকেশন সিস্টেমটাকে বলবো ঘুনে খাওয়া, এবং লাস্টে এই যে এই ঘুনে খাওয়া জিনিসের কারণে, এরপরে যে ইনফ্লুয়েন্সার যে প্যান্ডামিক শুরু হয়েছে যা কিছু, এটার কারণে ব্যাড ওয়েতে যে ইনফ্লুয়েন্সার প্যান্ডামিক, আমি গুডটা বলবো না, কারণ ডেফিনেটলি বাংলাদেশে ভালো ইনফ্লুয়েন্সার বা ওয়ার্ল্ড ভালো ইনফ্লুয়েন্সার আছে যারা ট্রাই করতেছে সমাজে ইম্প্যাক্ট ফেলানো, পজিটিভ ইম্প্যাক্ট ফেলানো। অবশ্যই আছে। যদি আমরা যদি বলি যে পডকাস্ট আমরা করতেছি, ইটস অলসো ইনফ্লুয়েন্সিং থিং। আমাদের হয়তো বা কোনোভাবে ইনফ্লুয়েন্স করে ট্রাই করতেছি আমরা মানুষকে। এত কিছুর পরও ফ্রাস্ট্রেশন স্টুডেন্টদের ভিতরে, আমাদের ভিতরে প্রচুর পরিমাণে আছে, বিশেষ করে স্টুডেন্টদের ভিতরে। আমি যদি একটা ডেটা বলি, 2023 সালে, জাস্ট 2023 সালে 513 জন স্টুডেন্ট সুইসাইড করছে। এটার রেকর্ড, জাস্ট রেকর্ডে হয়তো এর চেয়েও বেশি আছে, উই ডোন্ট নো দ্যাট। এখানে 227 জন হচ্ছে স্কুল স্টুডেন্ট, পয়েন্ট টু বি নোটেড, 227 জন স্কুল স্টুডেন্ট,
140 জন কলেজ, 98 জন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড 48 জন মাদ্রাসা স্টুডেন্ট। এইটা তো মৃত্যু। হ্যাঁ, এটা যে নট নেসেসারিলি যে এডুকেশন বা ফ্রাস্ট্রেশনের কারণে হচ্ছে এমনটা না, এছাড়াও থাকে। কারণ কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে রিপোর্টে দেখা গেছে যে হচ্ছে এডুকেশনের কারণে। গত 4-5 দিন আগের একটা রিপোর্ট, আমি রিপোর্ট বলতে একটা ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট দেখলাম, আমি একটা পাবলিক ইউনিভার্সিটি এক স্টুডেন্ট, সে একজন নাম ভুলে গেছি আমি, সে সুইসাইড করছে মেবি, এরকম কিছু একটা নাম আমি ভুলে গেছি, সরি ফর দ্যাট। সেটা নোট লিখে গেছে যে আমাকে ক্ষমা করে দিও, তার কার্ডের পিন নাম্বার দিয়েছে যে টাকাটা মাকে দিয়ে দিও, পরের বার জন্মালে ফার্মেসি নিয়ে পড়বো। লেখাটা ছিল এটা। আমি আর চাপ নিতে পারি নাই, আই এম গেটিং গুজবাম্প। মানে আমার এতটা খারাপ লাগতেছে যে একটা এডুকেশন সিস্টেম মানে প্রেশারের কারণে, মানুষের সমাজের প্রেশার অথবা ফ্যামিলির প্রেশারের কারণে একটা স্টুডেন্ট যার লাইফ মাত্র শুরু বলতে পারি আমরা, বা সেকেন্ড চ্যাপ্টার মাত্র শুরু, স্টুডেন্ট থাকা অবস্থায় বলতে পারি না ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে, সেই সময় সে সুইসাইডের মতো এত বড় একটা জিনিস সে করে ফেলতেছে, আমি ভাষা পাচ্ছি না কি বলবো। এবং যে স্টুডেন্টস লাইফ, যে 227 জন স্কুল স্টুডেন্ট সুইসাইড করছে, দেখা যাচ্ছে ওরা জিপিএ 5 পায় নাই, অথবা ভার্সিটিতে চান্স পায় নাই, এই কারণে সুইসাইড পর্যন্ত যাচ্ছে। এটার দায়ভার কি শুধুই সমাজের নাকি ফ্যামিলিরও আছে? বেশিরভাগ দায়ভার হচ্ছে ফ্যামিলি, শুরুটাই ফ্যামিলির। কারণ ফ্যামিলিতে ওই যে বললা যে হাউস স্কুলিং, ওই স্কুলিংটা কমে গেছে আমাদের সমাজে, কিন্তু এটা ছিল। বিশেষ করে প্রত্যেকটা পরিবারেই শেখানো উচিত যে পৃথিবীর সবচেয়ে ধর্মীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, সবচেয়ে ঘৃণ্য কাজ হচ্ছে সুইসাইড করা। আমাদের ধর্মে কিন্তু আছে যে তুমি যতই ভালো কাজ করো, তুমি যদি সুইসাইড করো, কোনো অবস্থাতেই জান্নাতে তুমি জান্নাতে যেতে পারবে না, কোনো অবস্থাতেই যেতে পারবে না। এই শিক্ষাগুলি কি আছে? আমি তো মাঝে মধ্যে স্টুডেন্টদেরকে বলি, তুমি যতই ফ্রাস্ট্রেটেড হও, কোনো অবস্থাতে সুইসাইডের চিন্তা মাথায় আনা যাবে না। ক্লাসে মাঝে মধ্যেই বলি, খারাপ কিছু করার চিন্তা কোনো অবস্থাতেই মাথায় আনা যাবে না। মনে রাখবা, জীবন একটাই। এই জীবন শেষ হওয়ার আগে অনেকেই অনেক কিছু বলবে, শেষ হয়ে গেলে কিন্তু কেউ তোমাকে পাত্তাও দেবে না, তোমার সব শেষ। এই শিক্ষাগুলি যদি, এই স্কুলিংগুলি যদি না হয়, তাহলে এই সংখ্যাটা বাড়বে। আর তুমি বলছো যে ছাত্র অবস্থায়, কেন কিছুদিন আগে এসপি সে কি সুইসাইড করলো না? তার জীবন তো সফল ছিল। আমাদের দেশীয় ব্যবস্থায় যদি বলতে যাওয়া হয়, সে ছিল কি এসপি। এসপি মানে কি সাকসেসফুল। সে এসপি হিসেবে জয়েন করে এসপি হয়ে গেছে, সে পর্যন্ত সুইসাইড করছে। এটা টোটালি শিক্ষার অভাব, ফ্যামিলি প্রেশার। আমার একটু ডিফারেন্ট ভিউ আছে যে সুইসাইড করবে না যেটা, বা সুইসাইড করা নিষেধ আছে সেজন্য তুমি সুইসাইড করবা না, এটাও কাইন্ড অফ একটা প্রেশার। সো অন্যভাবে নিয়েন না, আমি ডিটেলসটা বলি, তারপরে আপনি খেয়াল মানে জিনিসটা দেখেন যে আমাদের যে ফ্যামিলির একটা বড় দায়িত্ব হচ্ছে চিলড্রেনকে প্রোটেক্ট করা ফ্রম খালি রোগ জীবাণু আর মানুষের মায়ের না, ফ্রম আউটসাইড প্রেশার বুলিজ। এক্স্যাক্টলি। আমি যখন বাইরে, এই যে আমার পড়ালেখার এত চাপ আসবে, বা আমি বাইরে যখন বুলিড হয়ে আসবো, বা আমি একটা কোনো কিছুতে আটকায় যাব, তখন আমার সবচেয়ে কমফোর্টেবল জোন কোনটা হওয়ার কথা? ফ্যামিলি। আমার ফ্যামিলি। যে ছেলেটা ফার্মেসিতে পড়তে না পারে, প্রেশার নিতে না পারে সুইসাইড করলো, সে কিন্তু অলরেডি অনেক বেশি প্রেশারে আছে যে আমার ফার্মেসি পড়তে হইতেছে, আমি পড়তে চাই না, তাও এটা রিজনটা সে ফার্মেসি পড়ে নাই, অথবা ফ্যামিলি থেকে প্রেশার ছিল ফার্মেসি পড়ার জন্য। এনিওয়ে, মানে ব্যাপারটা হইতেছে সে অলরেডি একটা প্রেশারের মধ্যে ছিল, সে আর নিতে পারতেছে না। সেই জায়গায় আমি সেই প্রেশারটা রিলিজ করার আমার প্রথম জায়গা হওয়া উচিত আমার ফ্যামিলি হইতেছে না। যাদেরকে ফ্যামিলির অ্যাকচুয়ালি সাপোর্ট করার কথা,
তাদেরকে সাপোর্ট করতেছে না, যেই ওয়েতে সাপোর্ট করার কথা সে ওয়েতে সাপোর্ট করতেছে না। অথচ আমার টিচার একটা বাড়ি মারলে আমার ফ্যামিলি দৌড়ে আইসা আমার এই করতেছে, প্রোটেক্ট করতেছে। টিচাররে গিয়া গালাগালি শুরু করছে। আমি যেটা বললাম যে হয়। অ্যাকচুয়ালি টিচার আমারে ভালোর জন্য বলতেছে না খারাপের জন্য বলতেছে, কিছু কিছু ফ্যামিলি সেটা দেখবে না। অ্যাট দ্য সেম টাইম আমি যে চাপের মধ্যে আছি বা আমি যে প্রেশারের মধ্যে আছি সেটা কি অ্যাকচুয়ালি আমার দোষে না অন্য কোনো কারণে, ফ্যামিলি সেটা দেখে না। সো সর্বপ্রথম দায় ফ্যামিলির বর্তায়, একটা বড় দায় সমাজের বর্তায়। কারণ হচ্ছে এই প্রেশারগুলা কেন আসে, পড়ালেখার অনেক প্রেশার কেন আসে, কারণ হচ্ছে পাশের বাড়ির আন্টি এসে বলে ভাবি আমার অমুকের তমুকের ছেলে তো এই কইরা ফালাইছে, আপনার ছেলে তো কিছু করতে পারলো না, আপনার মেয়ে তো কিছু করতে পারলো না। এখানে আমি রিলেট করি একটু জিনিস। আমার বোন বিওপিতে পড়াশোনা করে, যখন ও বিওপিতে চান্স পেয়েছে তখন আমার আপন একদম ক্লোজ, আমি কোনো মেনশন করবো না কোনো রিলেটিভ, ফাদারের সাইডের আর কি রিলেটিভ, বলতেছে ওই যে আমাদের গ্রামের অমুকের মেয়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। তুমি কেন করো? আমি শুনছি। ঠিক আছে, আমার বোন বিউপি ইজ নট এ জোক, এটাও জোক না, ঠিক আছে। অ্যান্ড সে ফার্স্ট টাইমই বিউপি চান্স পেয়ে গেছে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি যে চান্স পেয়েছে সে সেকেন্ড টাইমে চান্স পেয়েছে, আই নিউ দ্যাট, তাই না? সো কেন ভাই? না, এটা তো সামাজিক ব্যাধি আছেই, বিশেষ করে এই A+ সহজলভ্য হয়ে যাওয়ার পর এটা আরো বেড়েছে। ওই গল্পই করে, জানেন ভাবি আমার মেয়ে না গোল্ডেন পেয়েছে, হ্যাঁ, এবং বলে কি আপনার মেয়ে সারা বছর পড়ালেখা করলো, স্কুলে ভালো রেজাল্ট করলো, এখানে গোল্ডেন পাইলো না, আমার মেয়ে সারা বছর খারাপ করলো, দেখেন শেষ ভালো যার সব ভালো তার, এরকম এখানে গল্প শুধু আছে। আমরা ভাবি বললে ভুল হবে, আমাদের আমরাও আছি, নিজেরা বাবারাও আছে, এটাই বাবারাও মানে আছে। জাস্ট একটু উদাহরণ হ্যাঁ, হিসেবে উদাহরণ বললাম। এখন আমরা বাবারা অনেক সর্বোপরি ক্ষেত্রে সময় পায় না কাজের চাপে, কিছু গসিপিং এর হ্যাঁ, সময় কিছু কম কিছু পায়, আছে, একটু হ্যাঁ, কম পায়। gossiping এর। আর এখন ছেলেরা গসিপিং একটু মানে কম করে, এটা এই ধরনের মজ্জাগত নেগেটিভ গসিপিংটা কম হয় আর কি। এখন কথা হচ্ছে ফরমোস্ট অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম, এখন আসলে আমরা কিভাবে করলে আসলে এই গ্যাপসগুলো পূরণ করতে পারি, মানে আমি চাইবো আপনাদের কাছ থেকে শুনতে, ছোট করে হইলো, যে আসলে এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি উচিত অ্যান্ড কি ভিশনটা আমাদের রাখা উচিত আসলে। প্রথমে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের সম্মান, সিকিউরিটিটা বাড়াতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে পরিবেশ, সেই পরিবেশটা উন্নতি করতে হবে, রাষ্ট্রীয়ভাবে কিছু দায় নিতে হবে, পারিবারিকভাবে সন্তানদেরকে আরেকটু বেশি সময় দিতে হবে, এটা একটা বিষয়। আমাদের যেমন আগে ফ্রাস্ট্রেটেড হওয়ার সুযোগ ছিল না যখন যৌথ ফ্যামিলি ছিল। স্যার একটু অ্যাড করি এখানে, ফ্রাস্ট্রেশন মায়েরা চলে যেত। আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে একটা কথা বলি যে বাঙালিদের সোজা করার প্রক্রিয়া হচ্ছে দুইটা, একটা হলো মায়ের, যেটা উঠায় দিছে, 1 নাম্বার, ওয়ার্ল্ড ওয়াইড উঠাই দিয়েছে। আর 2 নাম্বার হচ্ছে অর্থনৈতিক অবরোধ করা। বিশেষ করে অর্থনৈতিক অবরোধ, আমি আমার ক্ষেত্রে বলছি যে স্টুডেন্টরা ইচ্ছা করে ক্লাসে আসে না, অনেক ক্ষেত্রে ক্লাসে এসে বেড়াতে যায়। যখনই অর্থনৈতিকভাবে জরিমানা করি তখনই দেখা যাচ্ছে স্টুডেন্টের উপস্থিতি বেড়ে যাচ্ছে। বিজ্ঞান বিষয়টা এমন যে কারো যদি পড়ালেখা করতে হয় তাকে শারীরিক এবং মানসিক দুইভাবেই শক্তিশালী হতে হয়। আর্টসের বিষয়গুলি কন্টিনিউটি নাই পড়ালেখার ক্ষেত্রে, যেমন আজকে এইটা পড়ানো হলো, আজকে পরের দিনে এইটা পড়ানো হবে, এটার সাথে এটা রিলেটেড না। কিন্তু বিজ্ঞানের বিষয়গুলি, যেমন কেউ যদি জৈব রসায়ন পড়তে চায়, প্রথমে যদি জৈব রসায়নের ABCD না পড়ে, সে কি পরবর্তীতে গিয়ে নামকরণগুলি করতে পারবে? না, পসিবলই না। ফিজিক্সে যদি কেউ ভেক্টর অধ্যায় না পারে, কেউ যদি গতিবিদ্যা অধ্যায় না পারে এবং নিউটনীয় বলবিদ্যা অধ্যায় না পারে, কাজ শক্তি ক্ষমতা অধ্যায় না পারে, এই 4টা অধ্যায় যদি না পারে, সে কোনো অবস্থাতেই ফিজিক্সে কোনো কোর্সই ভালোভাবে বুঝবে না। কোরিলেটেড। এবং একটা ক্লাস মিস দিলে পরের ক্লাসটা কি বুঝবে না। তাহলে হচ্ছে এটা হচ্ছে শারীরিকভাবে সুস্থ না হলে সে কি করতে পারবে না, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে পারবে। তাহলে কি আমাদের খেলাধুলাটা ইমপ্লিমেন্ট করা উচিত না? অবশ্যই, এর জন্য আমি সেটা বলছি, পরিবেশটা উন্নত করা উচিত এবং
প্রত্যেকটা এলাকায় খেলার মাঠ থাকা উচিত, যেটা আমাদের নেই। সামাজিক অবক্ষয় বেশি হচ্ছে এটা সামাজিক অবক্ষয় এটা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এলাকায় খেলাধুলার আয়োজন নেই। হ্যাঁ। আগে আমাদের সময় যে পরিমাণ টুর্নামেন্ট ছিল, এখন টুর্নামেন্ট হলেও বাচ্চাদেরকে পাওয়া যায় না। আর সান্ধ্য আইন জারি করতে হবে, 100% সান্ধ্য আইন জারি করতে হবে। মাগরিবের আগে বাসায়। সারাদিন কি করবি কর, সন্তানদেরকে বলতে হবে মাগরিবের পরে যদি বাসার বাহিরে থাকিস তাহলে তোর পিঠের চামড়া থাকবে না। বাঙালির ক্ষেত্রে এটা করতেই হবে, সেই যুগে ফেরত যেতেই হবে। কারণ যত 2 নাম্বারি কাজ হয় সব কিন্তু অন্ধকারে। এবং সন্ধ্যার পরে সারাদিন কি করলো জানি না, সন্ধ্যার পর 2 ঘন্টা নিয়মিত তাকে পড়ালেখা করতেই হবে। আশেপাশে কোনো মোবাইল থাকা যাবে না। অনেকে বলে যে অনলাইনে পড়ালেখা করা যায়, ইম্পসিবল। হয় না। বইতে যেইভাবে পড়ালেখা করা যায়, বই পড়তে গেলে যেরকম মজা, অনলাইনে কি পড়ে সেরকম মজা? আমাদের ক্যাম্ব্রিয়ানে যখন আমরা যেমন এই যে তখন ল্যাপটপ দিয়েছিল না স্যার, যে ফার্স্ট ডিজিটাল ক্যাম্পাস ল্যাপটপ ছিল না, ল্যাপটপ তো আমরা কেউ ধরেও দেখিনি আমরা। আচ্ছা, ল্যাপটপে যদি পড়ে দেখা যাচ্ছে যে ইন্টারনেট আছে, একটা জিনিস পড়ছে, চোখের সামনে হঠাৎ করে আরেকটা আসলো, ওইদিকে চলে যাবে, মনোযোগ কিন্তু থাকবে না। কিন্তু বই পড়ছে, তার ওইটা বিকল্প নাই, ওইটাই পড়তে হবে, বই লাগবে। আরেকটা হলো উচ্চ অক্ষর জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা কমাতে হবে। কারিগরি শিক্ষিত সংখ্যা বাড়াতে হবে। এবং কারিগরি শিক্ষিত মানে কারিগরি যে শিক্ষা, সেটা প্রকৃতভাবে কারিগরি শিক্ষা হতে হবে। হাতে কলমে শিখতে হবে, ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। ওই আমাদের কারিগরিতেও গিয়ে কি করা হয়, রিটেন পরীক্ষা নেওয়া হয়, হচ্ছে না? মেক নো সেন্স। এক্স্যাক্টলি, মেক নো সেন্স। এই জিনিসগুলি পরিবর্তন করতে হবে। সবার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে এবং পরীক্ষার হলে পরীক্ষার মতো পরীক্ষা নিতে হবে। এটা মাস্ট। পরীক্ষার মতো পরীক্ষা নিক 2-3 বছর, ছেলেমেয়েরা একদম সোজা হয়ে যাবে। কোয়ালিটি মেনটেন করতে হবে। কোয়ালিটি যদি এনশিওর না করা হয়, বিশেষ করে পরীক্ষার হলে, আমরা কোয়ান্টিটি যতই বাড়াই, কোনো অবস্থাতেই যতই বাজেট বাড়াই কোনো লাভ হবে না। বুঝতে পারছি। আচ্ছা, আফনানের কাছে প্রশ্ন হচ্ছে যে তুই যদি জব সেক্টরে আছিস বা এন্টারপ্রেনারশিপ সেক্টরে আছিস, সো তোর কাছে সেম কোশ্চেনটা আমি করবো না, সেই ক্ষেত্রে তোর কি মনে হয় যে আমরা দক্ষ মানুষ পেতে বা রেসপন্সিবল আমাদের কলিগস হোক বা আমাদের এমপ্লয়ি হোক, সেটা পেতে কি হওয়া উচিত, বা কখন আসলে মাত্র মানুষের উচিত, একটা স্টুডেন্টের উচিত যে না, আই নিড টু বি রেসপন্সিবল ফর ফিউচার ফ্রম নাও অন? যেটা আমাদের দেখা যায় কি যে গ্রাজুয়েশন শেষ, তখন যে ওই যেটা বললি যে কম্পিউটারের দোকানে যে হচ্ছে সিভি বানায় নিয়ে আসে, তখন সিভি বানায়, তাই না? তো তোর কি মনে হয় এটা চেঞ্জের জন্য আসলে কি প্রয়োজন? একটু শর্টে শেষ করিস। চেঞ্জের জন্য যেটা প্রয়োজন সেটা হইতেছে একদম ছোট থেকেই যেই সুস্থ শিক্ষার ব্যাপারটা সেটা ইমপ্লিমেন্ট করা। অ্যান্ড কেউ একজন যদি জব লাইফে বা কর্পোরেট লাইফের একটা গোল থাকে, সেইটা যত তাড়াতাড়ি পসিবল, লাইক ইউনিভার্সিটির প্রথম থেকেই অ্যাটলিস্ট সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করা। অ্যান্ড অবভিয়াসলি স্টাডিটা সেই জায়গাতেই করা যেখানে হচ্ছে তার কমফোর্ট জোন বা তার এক্সপার্টাইজ বা তার ইচ্ছা, সেটা। এগুলাই মেইনলি, খুব বেশি কঠিন কিছু না, জাস্ট আমাদের এনভায়রনমেন্ট, নর্মাল শিক্ষার ব্যবস্থা যেটা বলি বা সামাজিক এনভায়রনমেন্ট যেটা বলি, যে ছেলে ডাক্তার হইতেই হবে, ইঞ্জিনিয়ার হইতেই হবে, এই জিনিসগুলাই যদি না থাকে, অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা প্রফেশনকে যদি সম্মান করার যেই প্রবণতাটা সেটা হয়, তাহলে আলটিমেটলি সবাই যার যার ইন্টারেস্টের দিকগুলোতে যাইতে পারবে। অ্যান্ড যেটা হবে যে আমরা যে কোনো এমপ্লয়ার তার সাথে কাজ করার জন্য দক্ষ মানুষজন খুঁজে পাবে, অ্যান্ড আমরা সমাজ বা জাতি হিসাবে ডেফিনেটলি গ্রো করব। ঠিক আছে, আজকে আমরা আমাদের টংকাস্ট এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ ফর জয়নিং। অ্যান্ড আমি আজকে অনেক বিষয় জানতে পেরেছি, থ্যাংক ইউ ফর দ্যাট। আশা করি আমাদের টংকাস্ট আরও কন্টিনিউ হবে। দ্যাটস অল, থ্যাংক ইউ।